নিশ্চিদ্র সন্ধ্যার ছায়া ধীরে ধীরে গাঢ় হয়ে উঠছিল, যেন আকাশ নিজেই আজ অতীতের কোনো অশরীরী স্মৃতি বুকের মধ্যে চেপে ধরে থমকে আছে। দূর দিগন্তে সূর্য অস্তমিত হলেও তার লালচে আভার শেষ ছোঁয়া পশ্চিমের জঙ্গলে কুয়াশার চাদরের নিচে নিঃশব্দে মিলিয়ে যাচ্ছিল। ট্রেনটা হঠাৎই থেমে গেল একটি অচেনা স্টেশনে। প্ল্যাটফর্ম জুড়ে ছড়িয়ে আছে এক অদ্ভুত স্তব্ধতা। মাঝে মাঝে শোনা যাচ্ছিল দূরের কোনো কুকুরের কান্না জড়ানো ঘেউ ঘেউ শব্দ। দুটো ফ্লিক ফ্লিক করা বাল্বই একমাত্র আলোর শেষ ভরসা, যেন ক্লান্ত চোখে অন্ধকারকে প্রতিহত করতে চাইছে। স্টেশনের নামটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না, সম্ভবত গঙ্গা দিয়ে নামটা শুরু। কুয়াশার সাদা ধূসর চাদরে ঢাকা সেই পুরনো নামের ফলকটি যেন বহু বছর ধরে কেউ সেটিকে স্পর্শ করেনি, যেন কোনো অভিশপ্ত ইতিহাস তাকে লোকচক্ষুর আড়ালে রাখতে চাইছে। ট্রেনের গতি থেমে গেলেও সময় যেন এখানে বহুকাল আগে থেকেই থেমে গেছে, জমে জমে একটা থমথমে দেয়াল তৈরি করে ফেলেছে। স্টেশনে তেমন কোনো যাত্রী নেই। বাতাসে এক অস্বস্তিকর ধোঁয়া মেশানো গন্ধ, ঠিক যেন দীর্ঘদিনের পুড়ে চলা কোনো এক অভিশপ্ত স্মৃতির ধোঁয়া। হঠাৎই জানালার বাইরে থেকে একটি কুঁচকানো হাত এসে তার হাতটা চেপে ধরে। একজন বৃদ্ধা, যার বয়স আনুমানিক ৮০ বছরের কাছাকাছি। মুখে কালের ছাপ স্পষ্ট, চামড়া কুঁচকানো, চোখ হালকা ফ্যাকাশে, তবু মায়াময় দৃষ্টিতে এখনো জীবনের আলো প্রজ্বলিত। মাথার চুল ধূসর হয়ে সাদা রূপ নিয়েছে, অনেকটা তুলোর মতো। মুখে এক ধরনের আতঙ্ক ও বিভৎসতার ছাপ, যেন জীবনের বহু ধূসর অভিজ্ঞতা জমে আছে তার চোখের কোণায়। হাতে একটি পুরনো বাঁশের লাঠি, সেটি যেন তার নীরব সঙ্গী। পরনে সাধারণ একটি সাদা থান বা শাড়ি। গলা কাঁপছিল। সেই কাঁপা কাঁপা কণ্ঠে ফিস ফিস করে সে বলে ওঠে, বাবাজি, আমাদের গ্রামে শয়তানের ছায়া নেমে এসেছে। কেবল তুমিই পারো আমাদের রক্ষা করতে। সেই ছায়া থেকে কেউ বাঁচতে পারছে না। আরো কিছু বলার আগেই ট্রেনটা ঝাঁকুনি দিয়ে ওঠে। ট্রেন চলতে শুরু করে। ধোঁয়ার মাঝে হারিয়ে যায় বৃদ্ধার মুখ। মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এইভাবে এরকম এক নির্জন স্টেশনে হঠাৎই ট্রেনের দাঁড়িয়ে পড়াটা কি কেবলই কাকতালীয়, নাকি এই স্টেশনটাই কারোর জন্য অপেক্ষায় ছিল, এবং সেটা আর কেউ নয়, হয়তো সাব্বিরজি নিজেই। ঘন অন্ধকার। কোথা থেকে যেন কুয়াশার আবরণে ঢাকা এক অচেনা গন্ধ ভেসে আসছে। গন্ধটা যেন পুরনো সবের গন্ধ, কিন্তু তার মাঝেই একটা মাদকতা, এক অদ্ভুত আকর্ষণ। সাব্বিরজি আচমকায় নিজেকে একটি সরু জঙ্গলের পথে দাঁড়িয়ে থাকতে দেখলেন। চারপাশের গাছগুলোর শাখা প্রশাখা যেন তাকে ঘিরে রেখেছে। কোনো রকমে আলো ঢুকছে। পেছনে তাকাতে গিয়েই থমকে গেলেন। পেছনে পথই নেই, যেন আচমকাই সেই পথ তার পেছনের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সাব্বিরজি হঠাৎই অনুভব করলেন কেউ তার হাত শক্ত করে ধরে আছে। চমকে উঠে সামনে তাকাতেই দেখলেন এক বৃদ্ধা মহিলা। সাদা চুলগুলো ঘাড় বেয়ে ঝুলে পড়েছে। এক দৃষ্টিতে সামনে তাকিয়ে কিছু না বলে সে সাব্বিরজির হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল। কে আপনি? আমাকে এভাবে টেনে নিয়ে যাচ্ছেন কেন? সাব্বিরজি জিজ্ঞেস করলেন। বৃদ্ধা তবুও নির্বিকার, উত্তর দিচ্ছিলেন না, শুধু টানতে থাকলেন। সাব্বিরজি বুঝতে পারছিলেন না এটা স্বপ্ন নাকি বাস্তব। চারপাশের জঙ্গল যেন নিঃশব্দে হাঁ করে
করে গিলে খাচ্ছে তাকে। তার পায়ের নিচে শুকনো পাতাগুলোর মচমচ শব্দ নিঃশেষ হয়ে যাচ্ছে। কেমন যেন এক অদ্ভুত স্তব্ধতা ঘিরে ফেলেছে তাকে। তার শরীর যেন জমে যাচ্ছে, পা টানলেও সরছে না, কিন্তু বৃদ্ধার হাতের টানে পা চলে যাচ্ছে। এভাবে কতদূর হেঁটেছেন খেয়াল নেই। আর সহ্য করতে না পেরে হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে হাতটা ছাড়ানোর চেষ্টা করতেই বৃদ্ধা থেমে গিয়ে ধীরে ধীরে মুখ ফিরিয়ে তাকায় তার দিকে। সেই চোখ, যে চোখ মানুষকে ঘুমহীন করে দিতে পারে। চোখগুলো যেন গর্তের মতো নিঃসঙ্গ, অন্ধকার, অথচ তার গভীরে কিছু একটা নড়ছে, যেন হাজার বছরের অভিশাপ গিজগিজ করছে সেই দৃষ্টিতে। আরে, ইনি তো সেই বৃদ্ধা যে একটু আগে স্টেশনে হাত ধরে তার গ্রামের অসুবিধার কথা বলতে চেয়েছিলেন এবং বলেছিলেন তিনি নাকি পারবেন সেই সমস্যার সমাধান করতে। সাব্বিরজি এবারে মন্ত্রমুগ্ধের মতো বৃদ্ধার পেছন পেছন এগিয়ে গেলেন। জঙ্গল পেরিয়ে অজানা এক গহীন জায়গায় পৌঁছাতেই দেখলেন বড় বড় গাছ দুপাশে ম্লান মুখে দাঁড়িয়ে কারোর অপেক্ষায়। পাখির ডাক নেই। অদূরে দিগন্ত ছুঁই ঝিলের কুচকুচে কালো জল বাতাসের তাড়নায় যেন পাড় ভাঙতে তৎপর। তবু প্রকৃতি যেন স্তব্ধ হয়ে গেছে সেখানে। গ্রামে ঢুকতেই ভয়ঙ্কর কিছু অনুভূতি অনুভব করতে শুরু করলেন সাব্বিরজি। হাওয়ার মাঝে শোনা যায় ফিসফিসানির শব্দ। ভাঙা ঘর, বাড়ির জানালায় অন্ধকারে যেন লুকিয়ে আছে একজোড়া লাল চোখ। বাতাসে ভ্যাপসা গন্ধ। গ্রামের লোকজন যেন বেঁচে থাকলেও মৃত। মুখে কথা নেই, চোখে আতঙ্ক, স্থির হয়ে আছে। কেউ চোখে চোখ রাখছে না। তা শুধু ইশারা করে বনের ধারে সেই পুরনো বাগান বাড়ির দিকে। সাব্বিরজি কাছে এগিয়ে যান। বিশাল এক পরিত্যক্ত দোতলা বাড়ির ধ্বংসাবশেষ। দেওয়ালে শ্যাওলা জমেছে, ছাদে আগাছা, জানালাগুলো কাঠ দিয়ে বন্ধ। তবু তার মাঝখানে সেই সাইনবোর্ডটা। ধুলো, শুকনো লতা পাতা সরাতেই লেখাটা স্পষ্ট হয়, আজমত আলী আহমদ মোহন। ঘুমটা ভেঙে যায় ট্রেনের কর্কশ হুইসেলে। পাশ থেকে একটি গম্ভীর রাশভারী কণ্ঠস্বর ভেসে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাব্বির। সাব্বিরজি প্রত্যুত্তরে সালাম জানিয়ে কৌতূহলী দৃষ্টিতে তাকানোর আগেই জিয়াউদ্দিন সাহেব বললেন, স্বপ্নে যা দেখেছ সেটা আপাতত স্মৃতিতেই থাক। সময় এলে এর অর্থ অনুধাবন করতে পারবে। সামনে ভুবনেশ্বর স্টেশন। কলকাতা ফেরার সময় এখনো আসেনি। ফারুক আহমেদ সাহেবের পরিবারের সমস্যা যে পুরোপুরি মেটেনি তা তো আগেই বলেছি, কিন্তু এর শেকড় ঠিক কোথায় বুঝে উঠতে পারছিলাম না। মহান আল্লাহ দয়াময়, তিনি একটা না একটা পথ দেখান, যা তুমি বৃদ্ধার ইঙ্গিতে এবং স্বপ্নের মাধ্যমে পেয়েছ। আর দেরি করা যাবে না। আমাদের এক্ষুনি ফারুক সাহেবের সেই বাগান বাড়ির ঠিকানা জানতে হবে। রাত এখন অনেক, তাই ওনাদের পরিবারের কাউকে ফোন করে ঠিকানা নেওয়া দুষ্কর। আচ্ছা সাব্বির, একবার মনে করার চেষ্টা করো তো, সেই স্টেশনের নামটা আসলে কি? সেখানে গেলে হয়তো কোনো সূত্র পাওয়া যাবে। সাব্বির যে অনেক চেষ্টা করেও স্টেশনটির নাম মনে করতে পারছিলেন না। নামটা কি গঙ্গা না অন্য কিছু? মনে পড়ছে না। মনে হচ্ছে সেই স্টেশনে ট্রেনটা থামার পর গঙ্গা নামটা আবছা আবছা পড়েছেন তিনি। খানিক বাদে ভুবনেশ্বর নেমে আর দেরি না করে দ্রুত টিকিট কাউন্টারের দিকে ছুটে গেলেন সাব্বিরজি। পুরো নাম মনে না পড়লেও যে দুটো অক্ষর মনে আছে তা দিয়ে বহরমপুর থেকে ভুবনেশ্বর পর্যন্ত স্টেশনের নামের তালিকা দেখলেই যথেষ্ট। নাম খুঁজতে অবশ্য বেশি সময় লাগলো না। চিল্কার কাছে গঙ্গাধরপুর, কিন্তু মুশকিল হলো বহরমপুরের দিকে যাওয়া পরবর্তী ট্রেন সেই ভোর 4টে। হগত্যা কি আর করা,
ভুবনেশ্বর স্টেশনের ওয়েটিং রুমে বসে অপেক্ষা করা ছাড়ার উপায় কি? আচ্ছা, সাব্বিরজি যতক্ষণে গঙ্গাধরপুর পৌঁছাবেন ততক্ষণে চলুন কেই ফারুক আলী আহমেদ আর কি তার সমস্যা সেটা জেনে আসি। সালটা 2001। স্টেশনের সেই রহস্যময় বৃদ্ধার সাথে দেখা হওয়ার ঠিক দিন 10 আগের কথা। শীতের শুরুর এক সন্ধ্যায় সাব্বিরজি ড্রয়িং রুমে বসে গরম কাপে চুমুক দিতে দিতে একটি বইয়ের পাতা উল্টাচ্ছিলেন। হঠাৎ ফোনটা বেজে ওঠে। ফোনটা তুলতেই অপরিচিত এক কণ্ঠ কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, সাব্বিরজি, আমার নাম ফারুক আলী আহমেদ। আমি বেহালা থেকে ফোন করছি। আপনার এক পরিচিত বন্ধু আলেম রাশেদ খান সাহেব আমাকে নাম্বারটা দিয়েছেন। আমাদের পরিবারের ওপর কিছু ভয়ঙ্কর অশুভ শক্তি চেপে বসেছে। আপনি যদি একটু সময় দেন তাহলে খুবই উপকৃত হতাম। ফোনের অপর পাশ থেকে কণ্ঠস্বরের কম্পন শুনে সাব্বিরজি বিষয়টির গভীরতা অনুধাবন করছিলেন। তিনি ফারুক আলী আহমেদ সাহেবকে সকালে আসতে বলে রাশেদ সাহেবকে ফোন দেন। রাশেদ সাহেব সংক্ষেপে ফারুক আলী আহমেদ সাহেবের সমস্যার বিষয়টা বলেন এবং এও জানিয়ে দেন যে জিয়াউদ্দিন সাহেবের সাহায্য অবশ্যম্ভাবী। এখানে বলে রাখি, রাশেদ সাহেব জিয়াউদ্দিন সাহেবকে স্বচক্ষে না দেখলেও তার সম্পর্কে জানতেন। আপনাদের এর আগেই সাব্বিরজির 9 নম্বর ঘটনায় রাশেদ সাহেব সম্পর্কে জানিয়েছি। ইনি সাব্বিরজির মাদ্রাসায় পড়ার সময়ের একমাত্র বন্ধু। যাই হোক, ঘটনায় ফিরি। পরদিন সকালে যথারীতি পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ফারুক সাহেব সাব্বিরজির সাথে দেখা করতে আসলেন। কলিং বেলটা বেজে উঠতেই পরিচারক গিয়ে দরজাটা খোলে। সাব্বিরজি দেখেন একজন ষাটোর্ধ্ব মানুষ দরজার সামনে দাঁড়িয়ে। লম্বায় প্রায় 6 ফুট, কিন্তু বয়সের ভারে সামান্য কুঁচো হয়ে গেছেন। গায়ের রং ফর্সার দিকে, তবে চামড়ায় বয়সের ছাপ স্পষ্ট। গাল দুটো একটু বসে গেছে, কপালে গভীর ভাঁজ, আর চোখের নিচে কালি দীর্ঘদিনের চিন্তা ও নির্ঘুম রাতের সাক্ষী বহন করে চলেছে। তার চোখ জোড়া গম্ভীর, তীক্ষ্ণ দৃষ্টিতে যেন কিছু লুকানো থাকে সবসময়, একটা অদৃশ্য ভয়ের ছায়া। পাকা চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো, মাথার মাঝখানটায় একটু টাক পড়েছে, কাঁচা পাকা দাড়ি কোঁফে ধর্মীয় রূপের ছায়া। পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, মাথায় সাদা টুপি। শরীরে একটা পুরনো আতরের গন্ধ লেগে আছে, যেন অতীতের কিছু অপূর্ণ রহস্যের ছায়া মিশে আছে। দেখলেই মনে হয় মানুষটার জীবনে গভীর ভয়ঙ্কর কিছু ঘটে গেছে, কিছু এমন যা তিনি খুলে বলতে পারেননি কখনো, তাই চুপচাপ চোখে তার ছায়া বয়ে বেড়াচ্ছেন। সাব্বিরজি তাকে আপ্যায়ন করে সেলাম জানিয়ে ড্রয়িং রুমে সোফায় বসতে বলেন। প্রত্যুত্তরে ফারুক সাহেবও সেলাম জানিয়ে সোফায় এসে বসে সবিনয়ে পরিচয় দিলেন। তিনি বলেন, উড়িষ্যার বহরমপুর শহর থেকে প্রায় 20 মাইল পশ্চিমে ক্যারান্ডিমাল পাহাড়ের কোলে আমাদের আদি বাড়ি, যা এখন এক ভাঙাচোরা ইটের প্রাসাদ। দিনের আলোয় নিঃসাড় দাঁড়িয়ে থাকে, অথচ রাত নামলেই যেন ভেতর থেকে গোঙানির শব্দ শোনা যায়। স্থানীয়রা বলে আহমেদ সাহেবের বাড়ি হানাবাড়ি। এই হানাবাড়ি উত্তরাধিকারের সূত্রে আমার কাছে আসে। সাব্বিরজি খেয়াল করলেন বলার সময় ফারুক সাহেব নিজ থেকে নিজের ছায়াও ভয় পাচ্ছেন। আজ বহু বছর পর তিনি ফেলে আসা আতঙ্কের ইতিহাস খুলে ধরেছেন সাব্বিরজির সামনে। জিয়াউদ্দিন সাহেব পাশেই ছিলেন, যা বলাই বাহুল্য। ফারুক সাহেবের কাছে অদৃশ্য, কেঁপে কেঁপে উঠলেও ফারুক সাহেব তখনও বলে চলেছেন, প্রায় 30 বছর ধরে আমরা সপরিবারে আমাদের সেই আদি বাড়ি ছেড়ে কলকাতায় এসে বসবাস করছি। ব্যবসাপত্র সব এখানেই। যদিও আমাদের আদি বাড়িতে কিছু খানসামা পরিচারক আছে দেখাশোনার জন্য, এবং বছরের কিছু সময় আমাদের সেখানে যেতে হয়। ফারুক সাহেবের ব্যবহারে আভিজাত্যের ছাপ স্পষ্ট, তবে কেন উনি পৈতৃক জমিদারিত্ব বিষয় সম্পত্তি ছেড়ে সুদূর কলকাতায় চলে এলেন? খুবই জটিল কোনো রহস্য নিশ্চয়ই লুকিয়ে আছে এর মধ্যে। সাব্বিরজি সমস্ত বিষয় খুলে বলতে বললেন। ফারুক আহমেদ ধীরে ধীরে বলতে শুরু করলেন, জানি আপনার মনে অনেক প্রশ্ন,
সেসবের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে আমাদের বংশের এক নির্মম ইতিহাস সম্পর্কে জানাতে চাই। সেটা শোনার পর আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের সেই জমিদার বাড়িটা, যা এখন ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে, সেই বাড়িতে প্রতি তৃতীয় পুরুষ নৃশংস, অদ্ভুত এবং রহস্যময়ভাবে মারা যায়। কেউ মারা যেত আগুনে পুড়ে, কেউ অকারণে গলায় ফাঁস লাগিয়ে, কেউ আবার নিরুদ্দেশ হয়ে গিয়ে আর ফিরে আসতো না কোনোদিন। আমার বাবা মারা গেছেন মাত্র 36 বছর বয়সে, বিনা কারণে হার্ট অ্যাটাকে। উনি ছিলেন বাড়ির তৃতীয় সন্তান। বাবার মৃতদেহে কিছু লক্ষণ দেখা গিয়েছিল। মুখ ছিল বিকৃত, চোখ বিস্ফারিত, আর কপালে যেন কারুর নখের আঁচড়। আমি তখন কেবল 10 বছরের ছোট্ট বালক। সেই সময় থেকেই বুঝে গিয়েছিলাম এই মৃত্যু সাধারণ মৃত্যু নয়। ভয়ে, আতঙ্কে এবং অলক্ষ্যে পিছু নেয়া এক ছায়ার হাত থেকে বাঁচার আশায় কলকাতায় চলে আসা। ভেবেছিলাম পুরনো জায়গা ছাড়লে বাঁচা যাবে, কিন্তু তখনও জানতাম না যে অভিশাপ রক্তে মিশে থাকে তাকে পায়ে হাঁটা দূরত্বে ফেলে রাখা যায় না। সে ঠিক পেছন পেছন চলে আসে। কালের নির্মম খেয়ালে আমরাও ছিলাম 3 ভাই। আমি বড়, মেজ ভাই শামসুর আলী আহমেদ আমার মতোই সে বাড়ি ছাড়লেও তারা কলকাতা আসেনি। তার কোনো ছেলে নেই। 2 মেয়ে, স্ত্রী, পরিবার নিয়ে সে ভুবনেশ্বর থাকে। তা আজ প্রায় 15 বছর হয়ে গেল। আমার বাবার মৃত্যুর পরে আমাদের বাড়িতে সেই বিভৎস অতীতের তাজা শিকার ছিল আমার ছোট ভাই, বাড়ির তৃতীয় পুরুষ রিয়াজ আলী আহমেদ। তারপর মৃত্যুর পর থেকে মেজ ভাইও সে বাড়ি ছাড়ে। আমার দাদু জাফর আলী আহমেদ, তিনি ছিলেন পরিবারের শেষ বেঁচে থাকা প্রবীণ ব্যক্তি, যিনি অনেক কিছু জানতেন কিন্তু বলতেন খুব কম। তার মুখেই প্রথম শুনি এসব কিছু শুরু হয়েছিল নাকি অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে। তখন বাংলা, বিহার, উড়িষ্যার মাটিতে নবাবী শাসন শেষের দিকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সবে পলাশির যুদ্ধ জয় করে পাকাপাকিভাবে আগামী 200 বছরের জন্য ভারত শাসনের প্রস্তুতি নিচ্ছে। সে সময় বড় কোনো নবাব না থাকায় ছোট ছোট জমিদারিত্ব গজিয়ে উঠছে, এবং সেটা হচ্ছে ইংরেজদের পৃষ্ঠপোষকতায়। তখনকার মানুষ ধর্মে গভীরভাবে আস্থাশীল হলেও কিছু কিছু মানুষ ছিল একটু অন্যরকম। তারা আড়ালে নিজেদের লোভ ও বাসনাকে পূর্ণ করতে যেত অন্ধকার জগতে। আমাদের পূর্বপুরুষ আজমত আলী আহমেদ ছিলেন তাঁদের মধ্যে একজন। তিনি ছিলেন সেই সময়কার এক আলেম হুজুর। ধর্মে তার জ্ঞান ছিল বিস্তর। কুরআনের তাফসির, হাদিস এসব বিষয়ে তার জ্ঞান ছিল প্রখর, কিন্তু তার ভেতরে লোভ ছিল আগুনের মতো। তিনি চাইতেন শাসন, ক্ষমতা, প্রভাব, অর্থ আর জমিদারদের মতো রাজত্ব। সে সময় তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এলাকার জমিদার বশির উদ্দিন খাঁ। একসাথে মসজিদ নির্মাণ, মাদ্রাসা স্থাপন ইত্যাদি ধর্মীয় কাজের আড়ালে চলত এক গোপন প্রতিযোগিতা। কে কত বড় ক্ষমতাবান। এক রাতে মাদ্রাসার পাঠাগারে পুরনো বইয়ের তাক ঘাটতে গিয়ে আজমত হুজুর খুঁজে পান একটি বহু পুরনো চামড়ার মলাটে মোড়া কলামের অংশ। সেটি ছিল আরবিতে লেখা, কিন্তু শব্দগুলো স্বাভাবিক। সেখানে এক শয়তান জিনের নাম বারবার উল্লেখ ছিল, খাল্লাস জিন। লেখা ছিল সেই জিনকে নাকি আহ্বান করা যায় এক বিশেষ কালামের দ্বারা, তবে সে আসে শুধু রক্ত ও রূহ বিনিময়ের মাধ্যমে, এবং খাল্লাস জিন যাকে গ্রহণ করে তার রূহ নাকি চিরদিনের জন্য সেই জিনের অধীনে চলে যায়। এর পরিবর্তে অবশ্য অর্থ, ক্ষমতা, প্রতিপত্তি সবই সে পায়। আজমত হুজুর সেই সময় কিছুদিন যাবৎ জমিদারদের সাথে মনোমালিন্যে ভুগছিলেন। জমিদার খাঁ বংশ তাকে যথেষ্ট সম্মান না দেয়ায় তিনি মনে মনে ক্রোধ পুষছিলেন। তিনি ভাবলেন, যদি খাল্লাস জিনকে আহ্বান করে এই এলাকার জমিদারিত্ব নিজের করে নেওয়া যায় তবে তার ক্ষমতা হবে অসীম। সেই লোভে পড়ে তিনি হাত কেটে রক্ত দিয়ে কালামের শেষ পৃষ্ঠায় নিজের নাম লেখেন। সেদিন ছিল অমাবস্যা, গোধূলি বেলা, আধো আধো অন্ধকার। কণ্ঠে ছিল যেন হাজার মৃতের আর্তনাদ। তুই কি চাস?
ভারী ফ্যাঁস ফ্যাঁসে স্বরে বিভৎস ছায়া মূর্তিটি প্রশ্ন করে। আজমত হুজুর কাঁপা কাঁপা গলায় বলেন, এই এলাকা আমার চাই। জমিদারিত্ব, সম্পদ, সম্মান, সব সব আমি চাই। আমি যেন এই এলাকার সর্বসর্বা মালিক হয়ে হুকুম চালাতে পারি। হুজুরের কথা শুনে শয়তান খাল্লাস জিন হেসে ওঠে। সেই পৈশাচিক হাসিতে কেঁপে ওঠে পুরো জঙ্গল। গাছের পাতা ঝরে পড়ে, অদূরে শেয়ালের দল প্রবল ত্রাসে ডেকে ওঠে, হবে, তবে একটা শর্ত। তোর বংশের প্রতি তৃতীয় পুরুষ হবে আমার। আমি তার মধ্যে গেঁথে দেব আমার দাসত্বের থাবা। সে ধীরে ধীরে নিজেকে হারাবে, তার রূহ পচে যাবে, আর মৃত্যুর আগে আমি তার কণ্ঠ দিয়ে বলিয়ে নেব আমার নামে শপথ, এবং এই চুক্তি থাকবে অটুট প্রজন্ম থেকে প্রজন্মে। আজমত হুজুর রাজি হয়ে যান। চুক্তির দিন থেকেই বদলে যেতে থাকে সবকিছু। জমিদার বশিরউদ্দিন খাঁ হঠাৎ মারা যান। গ্রামবাসীরা তার ঝলসানো আধপোড়া দেহটা ক্যারান্ডি মালের জঙ্গলে সেই তেঁতুল গাছের নিচে আবিষ্কার করে। মাত্র 7 দিনের মধ্যে তার একমাত্র ছেলে শহীদ খাও দুর্ঘটনায় মারা যায়। আজমত হুজুরের ষড়যন্ত্র কেউই আঁচ করতে পারেনি। এলাকার সবাই তাকে সম্মান করত, তাই হুজুরকে সম্মানিত করে এলাকার প্রভাবশালী মানুষরা তাকে জমিদার রূপে মেনে নেয়। এদিকে আজমত হুজুরও নিজেকে সবার সামনে প্রতিষ্ঠিত করতে নিজের নামে মসজিদ নির্মাণ করে, খলিফা নিযুক্ত করে। শুরু হয় আহমেদ পরিবারের উত্থান। জমি জমা, অর্থ, প্রাসাদ সব হয়, কিন্তু সময়ের সাথে সাথে চুক্তির মূল্য পরিশোধ করতে হয়। তার তৃতীয় পুত্র সানাউল্লাহ আলী আহমদ মাত্র 28 বছর বয়সে উন্মাদ হয়ে গলায় দড়ি দেন। মৃতদেহের চোখে ছিল ফাঁকা মণিবিহীন ফ্যাকাশে শূন্যতা। দেহ ছিল বরফের মতো ঠান্ডা, আর ঘরের দেয়ালে নাকি আরবি হরফে লেখা ছিল, হানাল খান্নাস, আমি আবারও আসব। তারপর থেকেই প্রতি তৃতীয় পুরুষ রহস্যজনকভাবে মারা যেতে থাকে। কেউ আর মুখ খুলতে যেত না, কারণ ততদিনে তারা বুঝে গেছে যে এটা একটা অভিশাপ। এরপর থেকে ক্রমান্বয়ে কিছুকাল অন্তর চলত শয়তান খাল্লাস জিনের নৃশংস খেলা। সময়টা সম্ভবত 49 শতাব্দীর প্রথম দিকটায়। আজমত হুজুরের নাতি ইয়াহিয়া আলী আহমেদ নাকি নিজের চোখ খুঁচিয়ে শরীরে ছুরি চালিয়ে নিজেকে শেষ করে। সে মারা যাওয়ার আগে আরবি ভাষায় বলতে থাকে, খাল্লাসের ওয়াদা আমি পালন করলাম। তারপর থেকেই প্রতি তৃতীয় পুরুষের মধ্যে এক ধরনের অদ্ভুত পরিবর্তন দেখা যায়। কথা বলার ধরন বদলে যায়, অজানা ভাষায় বিড়বিড় করে, আয়নার দিকে তাকিয়ে থাকে দীর্ঘক্ষণ, আর শেষ পর্যন্ত আত্মঘাতী হয়ে ওঠে। তারা রাতের বেলা ছাদে একা একা কথা বলতো, দেয়ালে হাত রেখে কিছু পড়তো, আর শেষের দিকে নিজেরাই বলতো, খাল্লাস, আমি আসছি। ছোট ভাই মারা যাওয়ার পর আমাদের বাড়িতে তৃতীয় পুরুষ এখন আমার ছোট ছেলে মারুফ। মারুফ সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছে। দিনভর স্বাভাবিক হাসি খুশি, বন্ধুদের সঙ্গে আড্ডা, বই পড়া আর সিনেমা দেখা সবকিছুতেই আগ্রহ। কিন্তু সূর্য ডুবলেই কিছু একটা বদলে যায়। প্রথম খেয়াল করল ওর মা। এক রাতে রান্নাঘর থেকে বেরিয়ে দেখে মারুফ আয়নার সামনে দাঁড়িয়ে আছে। সে নাকি নিজেই নিজের সঙ্গে কথা বলছে, তবে মুখে আওয়াজ নেই। ঠোঁট, শুধু ঠোঁট কাঁপছে। অথচ ঘরের পরিবেশে এক অদ্ভুত ফিসফিসানি শব্দ ছড়িয়ে পড়েছে। আয়নার ভেতরের প্রতিবিম্বটা ছিল একটু বিকৃত, চোখের নিচে কালো ছায়া, ঠোঁটে এক অশুভ হাসি, আর শরীরে হালকা কাঁপুনি। মারুফের মা চিৎকার করে ওঠে। আমি তখনও এটাকে ঘুমের মধ্যে হাঁটা বলে মনে করতাম। যা বলা ভালো, নিজেকে বাধ্য করতাম
এটাকে স্বাভাবিকভাবে মেনে নিতে, কিন্তু তারপর থেকে প্রতিদিন প্রায় রাত 2টা থেকে 3টার মধ্যে একই ঘটনা ঘটতে শুরু করে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলা, কখনো আয়নার দিকে হাত বাড়িয়ে দেয়া, কখনো আবার ফিসফিস করে বলা, তুমি আমার জায়গা নিয়ে নিয়েছ। এই আচরণের ফল মারুফ দিনের বেলাতেও বুঝতে পারে। সকালে ঘুম থেকে উঠলে দেখে ওর গলা শুকিয়ে গেছে, চোখের তলায় কালি জমে গেছে, যেন সারা রাত কোনো যুদ্ধ করে এসেছে। একদিন আমার কাছে এসে বলল, আব্বু, আমি ঘুমাতে পারছি না। ঘুমাতে গেলেই একটা ছায়া এসে বলে আমি যেন তার জায়গায় এসেছি। আতঙ্কে আমার বাকরুদ্ধ হয়ে আসে। ভেবেছিলাম কলকাতায় চলে এলে সব ঠিক হয়ে যাবে। বহরমপুরের জমিদার বাড়ির এক অভিশাপ থেকে পালিয়ে এলে হয়তো শহরের কোলাহল সব ভুলিয়ে দেবে। কিন্তু না, ভুল ছিলাম আমি, কারণ সেই ছায়া আমাদের পিছু ছাড়েনি। এখন ভাবি, সেদিন যদি মারুফ বহরমপুরে একা না যেত তাহলে হয়তো এরকমটা হতো না। প্রতিবার আমাদের সঙ্গে গেলেও এবার কলেজ শেষ করার পর মারুফ বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিল বহরমপুরে। তারা আমাদের পুরনো জমিদার বাড়িতে উঠেছিল, আর ফিরে আসার পর থেকেই শুরু হয় ভয়াবহ পরিবর্তন। হঠাৎই এক রাতে কিছু ঝনঝন করে পড়ে যাবার শব্দে ঘুম ভাঙে। রাত তখন প্রায় 3:15। শব্দের উৎস অনুসরণ করে দরজা খুলে ঘর থেকে বেরোতেই বুঝতে পারলাম শব্দটা মারুফের ঘর থেকে আসছে। সেদিকে যেতেই আচমকা মারুফের ঘরের দরজাটা একা একা খুলে গেল। ঘরে ঢুকে দেখি মারুফ নেই। তাহলে এত রাতে সে গেল কোথায়? কিন্তু সব চিন্তায় বাধা দিল নিজের ড্রয়িং রুম থেকে আসা কিছু অস্বাভাবিক বিড়বিড় শব্দ। তাড়াতাড়ি নিচে গিয়ে যা দেখি তাতে আতঙ্কে আমার শরীর কাঠ হয়ে যায়। গলা দিয়ে যেন স্বর বের হয় না। নিচে গিয়ে দেখি মারুফ বসার ঘরে বড় আয়নার সামনে হাঁটু গেড়ে বসে বিড়বিড় করে বলছে, দেখো, আমায় মেরো না, আমি তোমাকে আসতে দিয়েছি। আয়নার ভেতর প্রতিবিম্ব হঠাৎ একটু হাসে। একটা ফ্যাঁস ফেঁসে কণ্ঠস্বর ভেসে আসে অস্পষ্ট, তুই ফিরে গেছিস তার ইচ্ছায়, আর আমি ফিরে এসেছি আমার ইচ্ছায়। এবার কেউ আটকাতে পারবে না। আমি দিক বিদিক হারিয়ে ছুটে গিয়ে মারুফকে আয়নার সামনে থেকে টেনে তুলে ঘরে নিয়ে যাই। ঘরে ঢোকার সাথে সাথে মারুফ জ্ঞান হারায়। সে রাতে আর ঘুমোতে পারিনি। অথচ সকালে দেখলাম মারুফ স্বাভাবিক। রাতের কথা ওর কিছু মনে নেই। এই ঘটনার পর থেকে আমি পুরোপুরি ভেঙে পড়ি। বন্ধুদের অনেকের সঙ্গে কথা বলি এই বিষয় নিয়ে। যদি কেউ কোনো সুরাহা করতে পারে। অবশেষে আমার এক পুরনো বন্ধু একজন আলেমের সন্ধান দেন। আমি তার সঙ্গে যোগাযোগ করি। সমস্ত বিষয় শুনে উনি আপনার নাম্বার দেন এবং বলেন, আমি সবই বুঝতে পারছি, কিন্তু ফারুক সাহেব, মাফ করবেন, আমার পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব না। তবে আমি না পারলেও আমার এক পরিচিত বন্ধু আছেন। হয়তো আপাত দৃষ্টিতে হালেম না মনে হলেও উনিই পারবেন এই অলৌকিক রহস্যময় সমস্যার সমাধান করতে। সেই মতো আমি ওনার কাছ থেকে নাম্বার নিয়ে আপনাকে ফোন করি। এখন আপনিই শেষ ভরসা সাব্বিরজি। এই বলে ফারুক সাহেব থেমে দুশ্চিন্তায় ভেঙে পড়েন। সাব্বিরজি ধৈর্য সহকারে ফারুক সাহেবের কথা শুনলেন। তার চোখ মুখে গভীর চিন্তার ছাপ স্পষ্ট। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি শান্তভাবে বললেন, বুঝতে পারছি অতীতের পাপ এখনো আপনাদের পিছু ছাড়ছে না। তবে আপনি চিন্তা করবেন না, ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব ঠিক হয়ে যাবে। সেই বয়সের সাব্বিরজির কণ্ঠে এক আত্মবিশ্বাস ছিল, যেন তিনি অন্ধকারে আশার আলো দেখছেন। সাব্বিরজি বলেন, আপনি কালই বহরমপুরে চলে যাবেন। পরিবারের কাউকে সঙ্গে নেয়ার দরকার নেই। চিন্তা নেই, আমি কালকে আপনার বেহালার বাড়ি বন্ধ করে দিচ্ছি এবং পরশু আমি নিজে বহরমপুর রওনা হব। আপনি তৎকালে একটা ট্রেনের টিকিটের ব্যবস্থা করে দিলে ভালো হয়।
ফারুক সাহেব কিছুটা হালকা মন নিয়ে বিদায় নিলেন, কিন্তু সাব্বিরজির মন তখনও ভারী। সেই রাতেই তিনি জিয়াউদ্দিন সাহেবের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করলেন। ভয়ঙ্কর এক আশঙ্কা যেন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল। অতীতের অভিশাপ, জিনের ছায়া আর মজবুত শয়তানি বাঁধন সবকিছু মিলিয়ে তারা বুঝে গেলেন সামনে কঠিন সময় আসছে। পরদিন সকালে জিয়াউদ্দিন সাহেবের নির্দেশে সাব্বিরজি রাশেদ সাহেবের সঙ্গে ফারুক সাহেবের বেহালার বাড়িতে যান। তার আগে অবশ্য সাব্বিরজির নির্দেশে ফারুক সাহেব নাতিপুতি সহ পরিবারের সমস্ত সদস্যকে কলকাতাতেই তার এক আত্মীয়ের বাসায় পাঠিয়ে দেন, যাতে তদবিরের সময় শয়তান না কোনো সমস্যার সৃষ্টি করতে পারে। যাই হোক, সাব্বিরজি ও রাশেদ সাহেব দোয়া ও দরুদ পাঠ করে ঘরের প্রতিটি কোণে পবিত্র আবে জমজমের পানি ছিটিয়ে দেন, যেন শয়তানি শক্তি সেখান থেকে সম্পূর্ণরূপে বিতাড়িত হয়। এরপর বাড়িটিকে বন্ধ করে দেন। সাব্বিরজি চেয়েছিলেন রাশেদ সাহেব যেন তার সঙ্গে বহরমপুর যান, কিন্তু মাদ্রাসার জরুরি দায়িত্ব থাকায় রাশেদ সাহেব বিনীতভাবে অপারগতা জানান। তবে তিনি প্রতিশ্রুতি দেন প্রয়োজনে যে কোনো সময় পাশে থাকবেন। সন্ধ্যাবেলায় এক অচেনা পরিচারক এসে ফারুক সাহেবের তরফ থেকে একটি ট্রেনের টিকিট দিয়ে যায়। সবকিছু যেন নির্ধারিত পথে এগোচ্ছে। পরদিন সাব্বিরজি প্রস্তুত হয়ে হাওড়া স্টেশনের পথে রওনা দিলেন। তার চোখে ছিল দৃঢ়তা, আর মনে ছিল এক অলঙ্ঘনীয় দায়িত্ববোধ। ভয়াল অশরীরী শক্তির মুখোমুখি হওয়ার জন্য তিনি ছিলেন পুরোপুরি প্রস্তুত। ট্রেন ঘণ্টাখানেক দেরিতে ছাড়ে। বহরমপুর স্টেশনে যখন সাব্বিরজি নামলেন, তখন রাত্রি তার নিজস্ব সিংহাসনে বসে সর্বত্র অন্ধকারে ছড়িয়ে দিতে ব্যস্ত। চারিদিকে নিস্তব্ধতা, মাঝে মাঝে ভাঙা মাইকে ঘোষণা, আর দূরে হেডলাইটের আলোয় ভেসে আসা ট্রেনের ছায়া। এক হাতে ব্যাগ আর অন্য হাতে সেই তসবি, যার দানাগুলো আজ অকারণেই কেমন যেন গরম হয়ে উঠছে বারবার। স্টেশনের বাইরে এসে সাব্বিরজি চারপাশে তাকিয়ে খোঁজার চেষ্টা করলেন ফারুক সাহেবের পাঠানো ড্রাইভার এসেছে কিনা। এমন সময় এক লিকলিকে চেহারার কালো কুচকুচে লোক সোজা এগিয়ে এলো তার দিকে। আগে স্যার, আমি রতন। কর্তাবাবু আমাকে পাঠিয়েছেন আপনাকে স্টেশন থেকে নিয়ে যেতে। আপনি তো কলকাতা থেকে আসছেন, তাই না? সাব্বিরজি খানিকটা থমকে যান। রতনের গলার আওয়াজে কেমন যেন একটা শীতলতা মিশে আছে। আর সেই চোখ যেন কুয়াশার পেছনে লুকানো এক ঘুমন্ত আগুন। সুযোগ পেলেই ধক করে চলে উঠবে। চাহনিতে প্রাণ নেই, অথচ এক অদ্ভুত টান। হ্যাঁ, আমি সাব্বির। ঠিক আছে, চলো। বলে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিয়ে তিনি রতনের পিছু পিছু হাঁটতে শুরু করলেন। রতনের গাড়িটা ছিল একটা পুরনো জিপ টাইপের। তাতে উঠতেই যেন একটা গন্ধ নাকে এলো। দগ্ধ কাগজ, ঝলসানো চামড়া আর শুকনো রক্তের সংমিশ্রণ গন্ধ। গাড়িতে ওঠার পর থেকেই সাব্বিরজি টের পেলেন তসবিটা আবারও গরম হয়ে উঠছে। তিনি জানতেন এটা কোনো ভালো লক্ষণ নয়। গাড়ি বহরমপুর শহর ছাড়িয়ে গ্রামের দিকে ঢুকতেই চারপাশের দৃশ্য পাল্টাতে শুরু করল। আলো কমে আসে, চারিদিকে ঘন জঙ্গল, মাঝে মাঝে শেয়াল ও রাত চড়া পাখির কর্কশ ডাক। রতন হঠাৎই গলা চড়িয়ে বলে উঠল, আপনারা শহরের মানুষ, জানেন না রাতের বেলায় এই রাস্তা দিয়ে যেতে হলে একটু নিয়ম মানতে হয়। কি নিয়ম? সাব্বিরজি বিস্ময়ে জিজ্ঞেস করেন। গাড়ি থামিয়ে নেমে জঙ্গলের দিকে 3 বার থুতু ফেলতে হয়, না করলে তারা রেগে যায়। ফিনফিনে স্বরে রতন বলল। রতনের গলাটা এবার কেমন একটা শোনাচ্ছিল। তারা কে? কি সব আবল তাবল বলছো? সাব্বিরজি অবাক হয়ে জিজ্ঞেস করেন। রতনের গলা এবার কেমন যেন কাঁপা কাঁপা। তারা যারা আলো পছন্দ করে না, নাম নিলে আসে আর না নিলেও। সাব্বিরজি এবার স্পষ্ট বুঝলেন কিছু তো অস্বাভাবিক ঘটছে। তিনি পকেট থেকে তসবিটা বের করে আয়াতুল কুরসি পড়লেন। অন্ধকার যেন খানিক সরে গেল, কিন্তু গাড়ির ভেতরে ঠান্ডা হাওয়া যেন হঠাৎ
করেই হাড়ে হাড়ে ঢুকে পড়তে শুরু করলো। খানিকক্ষণ পর আচমকাই গাড়িটা থেমে গেল। গাড়ি কেন থামালো? সাব্বিরজি প্রশ্ন করলেন। রতন কোনো উত্তর দিচ্ছে না। সাব্বিরজি রতনের দিকে ঘাড় ঘোরাতেই আঁতকে ওঠেন। কোথায় রতন? ড্রাইভারের সিট ফাঁকা, রতন নেই, অথচ দরজা বন্ধ, গাড়ি বন্ধ। গলার কাছে হঠাৎই কারোর যেন নিঃশ্বাসের শব্দ। তুমি বেশি বুঝে গেছো তাই না সাব্বির? পেছনে ফিরতেই দেখতে পেলেন রতনের মতো দেখতে এক ছায়ামূর্তি, ছায়ার মতো একটা লম্বা হাত রেখে ঝুঁকে আসছে তার দিকে। মুখে হাসি, কিন্তু চোখে আগুন, আর সেই গন্ধ, পচা শরীর, যে গন্ধ একটু আগে সাব্বিরজি পেয়েছেন। সাব্বিরজি দম নিয়ে পড়া শুরু করলেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সঙ্গে সঙ্গে ছায়াটি বিকট চিৎকার করে মিলিয়ে গেল, কিন্তু গাড়ির চারিদিকে তখন বেশ কিছু ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে, ফিস ফিস করছে অজানা ভাষায়। গাছের ডাল থেকে যেন কারা ঝুলছে, হাসছে, চোখের কোণা দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত। গাড়ি আবার চলা শুরু করে। এবার পাশে বসে থাকা রতনের গলায় যেন নতুন আওয়াজ, গম্ভীর, ধাতব, হাড় বিকৃত। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো সাব্বির, আমি রতন না, আমি কেবল ওর শরীর ধার নিয়েছি। আমার নাম নরক, আমি খাল্লাস জিনের দাস। সাব্বিরজি এবার তসবিটা শক্ত করে ধরে জিজ্ঞেস করলেন, তাহলে তুমি এসেছো আমাকে নিতে? ধাতব কণ্ঠে আবারও রতনের ভেতর থেকে নরক বলে উঠল, হ্যাঁ, আমার মালিক খাল্লাস বলেছেন এই অভিশপ্ত চুক্তি পূরণ করতে। ফারুক সাহেবের বংশকে সাফ করে দিতেই এখন তোমার দেহ ব্যবহার করবে। দেরি করে ফেলেছ সাব্বির, তুমি তো নিজেই ঢুকে পড়েছো জালে। কয়েক মুহূর্ত পর হঠাৎই অদ্ভুতভাবে গাড়িটা বন্ধ হয়ে যায় আবার, আর চারপাশে হাওয়ার মধ্যে জিকিরের শব্দ ভেসে ওঠে। বাতাস ভারী হয়ে উঠল 32 তসবির গন্ধে। ছায়ারা চিৎকার করে সরে যাচ্ছিল। সামনের বনভূমির কুয়াশার মধ্যে আলোক রেখা দেখা গেল, যার মধ্য দিয়ে হেঁটে এলেন এক দীর্ঘদেহী দাড়িওয়ালা পুরুষ, সাদা পাগড়ি, হাতে লাঠি, কপালে উজ্জ্বল নীলাভ আভা। জিয়াউদ্দিন সাহেব। হাত দাও সাব্বির, বেশি সময় নেই। সাব্বিরজি তৎক্ষণাৎ গাড়ি থেকে বেরিয়ে এসে তার হাত ধরলেন। সঙ্গে সঙ্গে আশেপাশের ছায়ারা পিছু হটতে শুরু করে। রতনের শরীর থেকে ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে যাওয়ার পর শরীরটা ধপ করে গাড়ির সিটে লুটিয়ে পড়ে। এসব কিছুর মাঝখানে কখন যে ভোর হয়ে এসেছে খেয়াল নেই। সাব্বিরজি ভীষণ অবাক হন। ফারুক সাহেবের কথা অনুযায়ী খুব বেশি হলে ঘন্টা দেড়েকের পথ, তাহলে কি করে এত সময় অতিবাহিত হলো? যাই হোক, রতনের ততক্ষণে হুঁশ ফিরেছে। ও বুঝতেই পারে না কি করে এখানে এলো। ওর শুধু এটুকুই মনে আছে যে রাতে সে স্টেশনে গিয়েছিল কলকাতা থেকে কর্তাবাবু মানে ফারুক সাহেবের পরিচিত কেউ একজন আসছেন তাকে রিসিভ করতে। সাব্বিরজি তাকে সংক্ষেপে সমস্ত বিষয়টা বুঝিয়ে বলে। তারা যতক্ষণে ফারুক সাহেবের জমিদার বাড়ির সামনে পৌঁছালেন ততক্ষণে আকাশ পরিষ্কার। বাড়ির দরজা খুলতেই যেন অদ্ভুত এক কুয়াশা গায়ে এসে লাগলো। ভেতরে দাঁড়িয়েছিলেন ফারুক সাহেব। সাব্বিরজিকে দেখে তিনি উদ্বিগ্নের স্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এত দেরি হলো কেন? ফারুক সাহেবকেও গত রাতে পুরো বিষয়টা সংক্ষেপে বলে সাব্বিরজি সেই ভগ্নপ্রায় অট্টালিকার মধ্যে পা রাখতেই খেয়াল করলেন তসবিটা আবারও গরম হতে শুরু করেছে। তিনি বুঝতে পারছিলেন আশেপাশের দেয়াল, পিলার, দরজার আড়াল থেকে কিছু ছায়ামূর্তি উঁকি দিচ্ছে। ঘরের বাতাস ভারী, মাটির নিচ থেকে যেন গলার আওয়াজ ভেসে আসছে, ওয়াদা ওয়াদা। এরই মাঝে সাব্বিরজি খেয়াল করলেন জিয়াউদ্দিন সাহেব ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছেন কুয়াশার মধ্যে। দূর থেকে তার ক্ষীণ কণ্ঠস্বর কানে ভেসে আসে, লড়াই এখনো শেষ হয়নি সাব্বির, খাল্লাস এখনো ওঁত পেতে বসে আছে। তুমি একটু বিশ্রাম নাও, আমি একটু পরে আসছি। দুপুরে খাওয়ার সময় সাব্বিরজি খেয়াল করলেন
কেউ যেন তার উপর নজর রাখছে। যতই চেষ্টা করতেন স্বাভাবিক থাকার, যেন কিছুই টের পাননি, তবু এক অদৃশ্য চোখ যেন টানছিল তার দিকে। ঠিক পেছন থেকে পোলাও, কোরমা, রেজালা আরো নানা রকম ভুলি ভুজে টেবিল সুসজ্জিত। সাব্বিরজি অল্প অল্প নিয়ে সব খেতে যাবেন, খেয়াল করলেন কেমন একটা বিদঘুটে স্বাদ সমস্ত খাবারে। অস্বাভাবিক যে কিছু একটা ঘটছে সেটা তিনি আগেই টের পেয়েছিলেন। যাই হোক, ফারুক সাহেবকে বুঝতে না দিয়ে কোনো রকমে খাওয়া শেষ করে উঠতে যাবেন, তখনই এক পরিচারিকা নীরবে টেবিলের পাশে এসে দাঁড়ায়, শেষ পাতের মিষ্টি নিয়ে। গোলাপ জল ছেটানো সাদা প্ল্যাটারে সাজানো বেশ কয়েক রকমের সন্দেশ ও মিষ্টির টুকরো। কেউ কিছু খেয়াল না করলেও সাব্বিরজি স্পষ্ট দেখলেন পরিচারিকার ঠোঁটে এক ভয়াল পৈশাচিক হাসি, আর চোখ দুটোতে যেন অন্ধকারের অতল গভীরতা। পরিচারিকা নয়, ওটা কিছুতেই মানুষ হতে পারে না। তিনি চুপচাপ না সূচক মাথা নেড়ে বললেন, না থাক, আজ আর মিষ্টি না। ফারুক সাহেব বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি মিষ্টি পছন্দ করেন না সাব্বিরজি? একটা অন্তত নিন। সাব্বিরজি শুধু হেসে বললেন, না ফারুক সাহেব, একদম ইচ্ছে করছে না আজ। খাওয়া শেষ করে নিজের ঘরে ফিরতেই তিনি দেখেন জানালার ধারে দাঁড়িয়ে আছেন জিয়াউদ্দিন সাহেব। গম্ভীর মুখে, দৃষ্টি জানালার ওপারে স্থির, যেন কিছু খুঁজে চলেছেন অন্দর মহলের গোপন কোণায়। সাব্বিরজি সালাম জানাতেই প্রত্যুত্তরে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে ধীরে ধীরে মুখ ফিরিয়ে জিয়াউদ্দিন সাহেব গম্ভীর স্বরে বলতে যাবেন, সঙ্গে সঙ্গে বাতাস ভারী হয়ে আসে, আর বাইরের গাছগুলো হঠাৎ ঝাঁকুনি দিয়ে ওঠে। জিয়াউদ্দিন সাহেব সেদিকে তাকিয়ে সূরা পড়ে ফু দিতেই আবারও সবকিছু স্বাভাবিক হয়ে যায়। খাল্লাস জিনের সঙ্গে চুক্তি করা দস্তাবেজ এই বাড়িতেই কোথাও আছে। খাল্লাস জিনের শক্তি বিশাল, কিন্তু আল্লাহর কালামের শক্তি তার কাছে পাহাড় সম। তুমি মাগরিবের পর থেকে আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস আর বিশেষ করে সূরা সাফফাতের প্রথম 10 আয়াত পাঠ করতে থাকবে। তার আগে অবশ্য 33 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর তিনি আরো অনেক কিছু বলেছেন, সেগুলো পাঠ করতে হবে। এগুলো পড়লে শয়তান জিনদের শক্তি দুর্বল হয়ে পড়বে। জিয়াউদ্দিন সাহেব আরো কিছু আমল শিখিয়ে দেন। বাড়ির 4 কোণে লবণ ছিটিয়ে সেখানে সূরা বাকারার নির্বাচিত আয়াত পড়ে ফু দেন এবং এও বলেন, তাদবীর শুরু হবে রাত শেষে, অর্থাৎ শেষ প্রহরে। আমার একদল সহচর অদৃশ্য মুরিদেরা আসবে, যারা নেক পাক জিন, আল্লাহর বাণীর হেফাজতকারী। তারা ঘিরে ফেলবে পুরো বাড়ি। খাল্লাস জিন যখন ফুঁসে উঠবে, তখন শুরু হবে প্রকৃত লড়াই। আয়াত আর দোয়ার আলোয় অন্ধকারের সংঘর্ষ হবে আলোর সাথে। সন্ধ্যার পর মাগরিবের আজান শেষে সাব্বিরজি জিয়াউদ্দিন সাহেবের কথা মতো এক এক করে সমস্ত আয়াত আমলে আনতে শুরু করেন। নির্দেশ অনুযায়ী সমগ্র বাড়ির 4 কোণায় লবণ ছিটিয়ে সূরা পড়ে ফু দেন। এশার নামাজের সময় ঘনাতে সবার মধ্যে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতের আকাশে চাঁদ ছিল না, কেবল গা ছমছমে অন্ধকার আর ঘন বাতাস। চারদিক নিঃশব্দ, কিন্তু সেই নিস্তব্ধতা বা সেই নিঃশব্দতার মধ্যেই যেন কিছু ফিসফিস করছে, নড়াচড়া করছে অদৃশ্য অন্ধকারের মধ্যে। পুরো বাড়িটা নিস্তব্ধ, ঘর ভর্তি আতর, আগরবাতি, কালো জিরা ছড়ানো। সাব্বিরজি নিজ হাতে বাড়ির চারপাশে পানি পড়া ছিটিয়ে দিলেন। জিয়াউদ্দিন সাহেব আসেন, এক গোছা বিশেষ সূরা লেখা তাবিজ সাব্বিরজির হাতে দিয়ে বলেন যে সময় এলে সাব্বিরজি নিজেই বুঝে যাবেন এই তাবিজের কার্যকারিতা কি। এরপর সবার অলক্ষ্যে অদৃশ্যে জিয়াউদ্দিন সাহেব মাটিতে একটি বৃত্ত এঁকে জিকির করতে বসলেন। তার ঠোঁট নড়ে, কিন্তু আওয়াজ নেই। ধীরে ধীরে তার চোখ লালচে হয়ে উঠছিল, শিরা উপশিরা টান টান, মনে হচ্ছিল কোনো অলৌকিক শক্তির সাথে যেন একত্রীভূত হয়ে আছেন। রাত বাড়তেই শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনা। কখনো তীব্র শব্দে দরজা খুলছে আর বন্ধ হচ্ছে একা একাই, আবার কখনো দেখা যাচ্ছে অদ্ভুত সব ছায়ামূর্তি ঘোরাঘুরি করছে দেয়ালে দেয়ালে। এর মাঝে একবার একজোড়া আগুনের ভাঁটার মতো চোখ জলজল করে উঠল জানলার ওপার থেকে। তারপর হাওয়ার এক ঝাপটায় জানলাটা আচমকাই বন্ধ
হয়ে যায় নিজে থেকে। ফারুক সাহেব ভয় পেয়ে সাব্বিরজির পাশে এসে দাঁড়ান, কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করেন, এই বাড়িতে নানা সমস্যা দেখা দিলেও এমন রাতের আগে তো দেখিনি। আজ তো মনে হচ্ছে। কথাগুলো শেষ হয় না। ফারুক সাহেব আতঙ্কে হাঁ হয়ে অন্দর মহলের ওপর তলার দেয়ালের দিকে তাকান। দেখেন ওপর তলার দেয়াল বেয়ে নেমে আসছে কালো আঠালো এক ছায়া। প্রথমে তা ধোয়ার মতো হলেও পরবর্তীতে ঘন এক বিকৃত অশরীরী রূপ নেয়। এদিকে সাব্বিরজি খেয়াল করলেন জিয়াউদ্দিন সাহেবের দেয়া তাবিজগুলি কেমন যেন জলজল করে উঠছে। তিনি বুঝে যান কি করতে হবে। জিয়াউদ্দিন সাহেবের সেই বিশেষ সূরা লেখা তাবিজগুলোর মধ্যে থেকে একটি তাবিজ উঁচিয়ে সাব্বিরজি বিশেষ সূরা পাঠ করে ছুড়ে দেন ছায়ামূর্তিগুলোর দিকে। সঙ্গে সঙ্গে একটা বিকট চিৎকারে চারপাশে কাঁচের জানালাগুলো কেঁপে উঠল। ছায়াটি মিলিয়ে যায়। তার ঠিক পরেই মেঝে কেঁপে ওঠে এবং আচমকাই একটি অদৃশ্য শক্তি এক ঝটকায় সাব্বিরজি ও জিয়াউদ্দিন সাহেবকে মেঝের মাঝখান বরাবর এক জায়গায় জড়ো করে। তাদের চারিদিকে আগুনের রেখা ফুটে ওঠে আর তার মাঝখানে ধীরে ধীরে স্পষ্ট হয় এক বিশাল পশুর রূপ। তিনটে আগুনের গোলের মতো চোখ, খাল্লাস জিন। এক বিকট অট্টহাসিতে বাড়িটা যেন কেঁপে ওঠে। হাসির তীক্ষ্ণতা যেন গলার ভেতর চিমটি দিয়ে রক্ত বের করার মতো। তোরা আমাকে বাধা দিতে এসেছিস, পারবি? এই চুক্তি রক্তে রেখা, রক্তেই মিশে থাকবে চিরকাল। সঙ্গে সঙ্গে চারিদিক অন্ধকারে ঢেকে যায়। ঘরের সব বাতি নিভে যায়। জিয়াউদ্দিন সাহেব চোখ বন্ধ করে চিৎকার করে এক আমল পাঠ করেন। ঠিক তখনই খাল্লাস জিনের শরীরটা যেন কাঁপতে শুরু করে আর তার হাতের শেকলে ছিঁড়ে বেরিয়ে আসে আরো তিনটে ছায়া, দাসত্বে থাকা নিকৃষ্ট জিন। তারা সাব্বিরজির চারিদিকে ঘুরতে শুরু করে। এর মাঝে হঠাৎই একজন সাব্বিরজির দিকে ছুটে আসতেই তৎক্ষণাৎ তিনি আয়াতুল কুরসি উচ্চ স্বরে পড়তে পড়তে আরও একটি তাবিজ তার দিকে ছুড়ে দেন। আর তখনই সেই ছায়াটি বিকট আওয়াজ করে সেখান থেকে মিলিয়ে যায় এবং গলে যায় কালো পিচের মতো। আর একটি ছায়া ঠিক সেই মুহূর্তে মাথার উপর আছড়ে পড়ে জিয়াউদ্দিন সাহেবের। কিন্তু তিনি সূরা পড়ে বাঁ হাতে তাসবিহ আর ডান হাতে পানি পড়া ছুড়ে দেন। তারপরে অদৃশ্য হয়ে যায় সেই রূপ। খাল্লাস জিনটি তখন রাগে ফুঁসে ওঠে, গর্জে ওঠে আর সেই গর্জনে পুরো প্রাসাদ কেঁপে ওঠে, যেন ভূমিকম্প হয়েছে। তা দেখে ফারুক সাহেব আতঙ্কে দরজার পাশে চলে যান। মুখে কোনো শব্দ নেই। সেই মুহূর্তে সাব্বিরজির দিকে হঠাৎই উড়ে আসে এক লম্বা শেকড়। আর একটু হলেই পায়ে এসে বিদ্ধ। কিন্তু তার আগেই সাব্বিরজি তাসবিহটা উঁচিয়ে সূরা বাকারার কিছু আয়াত পড়ে ফু দিতেই শেকড়টা ধক করে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। সারা রাত এরকম ভয়ঙ্কর মুহূর্তের মধ্যে দিয়ে চলল লড়াই। তাবিজ, পানি পড়া, তাসবিহ আর কোরআনের আয়াতকে অস্ত্র করে সাব্বিরজি ও জিয়াউদ্দিন সাহেব দুজনে সেই অভিশপ্ত চুক্তি আর জাহান্নামের অশরীরী খাল্লাস জিনের বিরুদ্ধে দাঁড়িয়ে রইলেন। শেষ রাতে যখন ফজরের আলো আকাশে হালকা হয়ে আসছে, খাল্লাস জিনের গর্জন তখন ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়। তোরা রক্তে লেখা চুক্তি শেষ করতে পারবি না। ঠিক তখনই চারপাশের ছায়াগুলো একে একে খাল্লাস জিনের শরীরে এসে মিলিয়ে যেতে লাগলো এবং এক পর্যায়ে খাল্লাস জিন নিজেও মিলিয়ে যায়। ফজরের ঠিক আগে হঠাৎই জিয়াউদ্দিন সাহেব বলে উঠলেন, হালকা একটা পচা মাংসের গন্ধ যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে, তাই না? আমি অনুভব করছি তাহখানার পথ আশেপাশে কোথাও আছে। আল্লাহর ইচ্ছায় আমরা ওখানেই চুক্তিপত্র খুঁজে পাবো ইনশাল্লাহ। ঠিক সেই সময় ফারুক সাহেব জানলেন অন্দর মহলের একটি সিন্দুকের নিচে বাড়ির তাহখানায় যাবার গোপন পথ আছে। তবে এত বছরে সাহস করে কেউ সেখানে যায়নি। এমনকি ফারুক সাহেবের বাবা দাদারাও গেছেন কিনা সন্দেহ। অতীতে পূর্বপুরুষদের থেকেই সেখানে যাওয়ার নিষেধাজ্ঞা চলে আসছে। জিয়াউদ্দিন সাহেব জানান যে আল্লাহর ইচ্ছায় আজ সেখানে যেতে হবে। তাই সাব্বিরজি জিয়াউদ্দিন সাহেবের কথা মতো ফারুক সাহেবকে বলায় উনি আর না করতে পারেন না। সাব্বিরজিকে সেদিকে নিয়ে যান। তাদের হাতে একটি মাত্র লণ্ঠন। জিয়াউদ্দিন সাহেবও পেছনে ছিলেন। অন্দরমহলের এক কোণে একটি প্রকাণ্ড সিন্দুককে বিশেষ কায়দায় ঠেলে দিতেই সহজেই সিন্দুকটি সরে গিয়ে একটি পুরনো কাঠের সিঁড়ি বেরিয়ে আসে। সেটা বেয়ে নিচে নামলেন তারা। সিঁড়ির শেষে ধুলোমাখা দরজা, তার ওপরে বড় তালা।
ফারুক সাহেব বললেন, এই জায়গাটা বাবা মা আসতে দিতেন না, বারবার নিষেধ করতেন। কেউ এখানে আসে না। সবাই বলতো এখানে নাকি প্রতি রাতে কারোর গর্জন শোনা যায়। তালা ভেঙে দরজা ধাক্কা দিতেই বিকট কর্কশ ভাঙা লোহার মতো শব্দ হলো। দরজা খুলতেই এক ঝাপটা ভ্যাপসা পচা গন্ধ যেন ওদের মুখে চেপে ধরল। সাব্বিরজি লণ্ঠন উঁচিয়ে ধরেন। অন্ধকারে দেখা গেল এক বিশাল ফাঁকা কক্ষ, পুরোটাই ইট আর পাথরের মেঝে, কোনো আসবাব নেই, শুধু এক কোণে একটা সেকেলে কাঠের বাক্স। নকশা দেখে বোঝা যায় নবাবী আমলের। তারা ধীরে ধীরে এগোলেন। জিয়াউদ্দিন সাহেব অদৃশ্যে সূরা পড়তে পড়তে হাত রাখলেন বাক্সের ওপর। একটা কনকনে ঠান্ডা হাওয়া গা বেয়ে চলে যেতেই সাব্বিরজি ও ফারুক সাহেব শিউরে ওঠেন। ফারুক সাহেব ধীরে ধীরে সাবধানে বাক্সটার ঢাকনা খুললেন। মাংস পচা দুর্গন্ধটা আবারও নাককে অতিষ্ঠ করে তুলছিল। এবারে অবশ্য গন্ধের উৎস বোঝা গেল। গন্ধটা বাক্সের ভেতর থেকে আসছিল। ভেতরে একটা মোটা চামড়ার মতো কাপড়ে মোড়ানো পুরনো দলিল। খুলতেই দেখা গেল রক্তে লেখা চুক্তিপত্র, যা শুকিয়ে কালো হয়ে গেছে। তার উপরে বড় বড় করে আরবিতে লেখা নাম খাল্লাস জিন। জিয়াউদ্দিন সাহেব ফিসফিস করে সাব্বিরজির কানে কানে বললেন, এই চুক্তি ভাঙা সহজ নয়। যার রক্তে লেখা তাকে রক্ত দিয়ে এটা মুছতে হবে, যা এখন আর সম্ভব নয়। তবে পাক আমল থাকলে খাল্লাস এড়াতে পারবে না এবং আর আসতেও পারবে না। তার জন্য আমাদের এই চুক্তিপত্র পবিত্র আগুনে পোড়াতে হবে। আমি আমার জগতে যাচ্ছি, দেখি আরো কিছু তথ্য জোগাড় করতে পারি কিনা। তাড়াতাড়ি ওপরে যাও সাব্বির, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। তাহাখানার দেয়ালে তখন অদ্ভুত দাগ জলজল করে ওঠে। আর সেই সময় শোনা গেল গভীর ঘন গর্জনের মতো ভয়াল আওয়াজ ধীরে ধীরে কানে এসে বাজছিল সাব্বিরজির। আমাকে শেষ করা যাবে না, আমি আবার আসবো। তারা যতক্ষণে তাহখানা থেকে ওপরে উঠে এলেন, ততক্ষণে পূবের আকাশে লাল আভা ছড়িয়ে পড়েছে, যেন রক্তাক্ত সূর্য নিজে থেকেই সাক্ষ্য দিতে এসেছে অভিশপ্ত রজনীর। পুরো দেহে ধুলো আর ঘামের গন্ধ মিশে গিয়েছে সাব্বিরজি ও ফারুক সাহেবের। চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু তবুও তৃপ্তি, কারণ তারা সেই চুক্তিপত্র উদ্ধার করতে পেরেছেন, যা বহু বছর ধরে এই বাড়ির বুকে লুকিয়েছিল। সাব্বিরজি ধীরে ধীরে সেই চুক্তিপত্র হাতে নিজের নির্ধারিত অতিথি কক্ষে চলে আসেন। তার বুকের ভেতর যেন এখন ঢাকের মতো শব্দ হচ্ছে। চুক্তিপত্রে লেখা সেই প্রাচীন আরবি ও ফার্সি হরফ, সেই রক্তমাখা কালি, সব মিলিয়ে এক অপার্থিব ভার যেন তার কাঁধে চেপে বসেছে। তিনি প্রথমেই অজু করেন, তারপর জায়নামাজ বিছিয়ে ফজরের নামাজ আদায় করেন। নামাজ শেষে ছোট বোতলে রাখা আবে জমজমের পানি হাতে তুলে নিয়ে তিনি ধীরে ধীরে চুক্তিপত্রটির চারপাশে একটি গণ্ডি কেটে দেন। পানি যেখানে পড়ে সেখানে যেন সামান্য ধোয়ার মতো কিছু উঠে আসে। গন্ধটা মিষ্টি আর আদর মেশানো, কিন্তু তার মাঝেও কোথাও যেন অজানা আতঙ্কের ছায়া। সকালে সূর্য উঠে এসেছে পুরোপুরি। বারান্দা দিয়ে আলোর রেখা এসে পড়েছে ঘরের মেঝেতে। কিছুক্ষণ পর দরজায় হালকা ধোয়ার বলয় থেকে বেরিয়ে এলেন জিয়াউদ্দিন সাহেব। সাব্বিরজি সেলাম জানিয়ে তাকে ভেতরে নিয়ে আসেন। কক্ষের ভেতর তখন গাঢ় নীরবতা। চুক্তিপত্রের চারপাশে এখনো আবে জমজমের গণ্ডি চকচক করছে। জিয়াউদ্দিন সাহেব প্রথমে কিছু বলেন না। তিনি বসে পড়েন, এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন দস্তাবেজটির দিকে। ধীরে ধীরে তার চোখ মুখে উদ্বেগে ছায়া ফুটে ওঠে। এখন আমাদের কি করণীয়? সাব্বিরজি প্রশ্ন করেন জিয়াউদ্দিন সাহেবকে। জিয়াউদ্দিন সাহেব একটু সময় নিয়ে গম্ভীর স্বরে বলেন, যা ভেবেছিলাম সেভাবে হবে না। রক্ত দিয়ে বাঁধা চুক্তি শুধু পবিত্র আগুনে পুড়িয়ে নয়, এটা ভাঙা সম্ভব আরেকটি আত্মবলির মাধ্যমে, এবং সেটি হতে হবে এমন একজনের যে ওই চুক্তির উত্তরসূরি। আহমেদ বংশের রক্তের ধারা থেকেই কাউকে বেছে নিতে হবে। সাব্বিরজির কণ্ঠে অস্ফুট স্বর। তাহলে কি ফারুক সাহেবকে? জিয়াউদ্দিন উদ্বিগ্নের স্বরে বলেন, তুমি ঠিক বুঝেছ, কিন্তু আমি ভাবছি অন্য কিছু। সবকিছু কি এত সহজেই সম্ভব? খাল্লাস জিন কি এত সহজেই চুক্তি ভাঙতে দেবে? আমার মনে হচ্ছে এই চুক্তির গভীরে
আরো কিছু রহস্য লুকিয়ে আছে। হয়তো এটা শুধু বলির ব্যাপার নয়, কিছু নির্দিষ্ট শর্তও লুকিয়ে আছে। তিনি উঠে জানালার ধারে গিয়ে দাঁড়ান। বাইরে বাতাসে আম গাছের পাতাগুলো দুলছে, কিন্তু তাতেও যেন অস্বস্তি কাজ করছে। তুমি ফারুক সাহেবের সাথে কথা বলো, আমি কিছু প্রস্তুতি নিচ্ছি। দরকার হলে আমাকে কিছু পুরনো শয়তানি নিদর্শন ঘাঁটতে হবে। এই বলে জিয়াউদ্দিন সাহেব অদৃশ্য হয়ে যান। সাব্বিরজি মাথা নেড়ে সম্মতি জানিয়ে তাকে বিদায় জানান। তার মনের মধ্যেও এখন ধোয়াটে ভয় আর দায়িত্বের বোঝা তাকে অতিষ্ঠ করে তুলছে। পরিচারক সকালের নাস্তা ঘরেই দিয়ে গিয়েছিল। গতকালের পর থেকে সাব্বিরজি আর ভোজন কক্ষে গিয়ে খাবার খাওয়ার সাহস পাননি। কোনো রকমে প্রাতরাশ সেরে তিনি ধীরে ধীরে বাড়ির ভেতরের দিকে এগিয়ে যান। ফারুক সাহেব তখনও বারান্দার এক কোণে বসে আছেন, হাতে একটা কফির মগ। ভেতরে আর কিছুই নেই, কেবল হালকা ধোঁয়া আর বিস্ময়ের ছায়া। তিনি রাত ভয় জেগেছিলেন। অন্দরমহলের বাগান থেকে ভেসে আসা সেই অদ্ভুত গন্ধ, সেই নিঃশব্দ গোঙানি তার মনে বারবার ফিরে আসছে। সাব্বিরজি তাকে সবকিছু খুলে বলেন। রক্ত চুক্তির স্বাক্ষর, খাল্লাস জিনের উপস্থিতির ইঙ্গিত এবং আত্মবলির প্রয়োজনীয়তা, সবকিছু। সব শুনে ফারুক সাহেব কিছুক্ষণ চুপ থেকে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমার ছোট ছেলে মারুফ, ওকে যেন ছুঁয়েও না যায় এই অভিশাপ। তার গলা ভারী হয়ে আসে। আমি সবই বুঝতে পারছি। আমার পূর্বপুরুষ আজমত হুজুরের পাপের হাত থেকে এই রেহাই পাওয়া দুষ্কর। তিনি উঠে দাঁড়ান। চোখে জল চিকচিক করছে, কিন্তু কণ্ঠে দৃঢ়তা। আমি প্রস্তুত সাব্বিরজি। আপনি শুধু এটুকু নিশ্চিত করুন, আমার মারুফের যেন কিছু না হয়। ওর যেন শরীরে একটা কেশও কেউ না ছোঁয়। আমি আর কতদিন বাঁচব? আমি আত্মবলি দিতে প্রস্তুত। সাব্বিরজি তাঁর কাঁধে হাত রাখেন, চোখে মুখে বিস্ময় আর মুগ্ধতা। আপনি একজন পিতা আর একজন সাহসী মানুষ, কিন্তু আমি প্রতিশ্রুতি দিতে পারছি না যতক্ষণ না নিশ্চিত হই। আমাকে আগে নিশ্চিত হতে হবে এই চুক্তির গভীর রহস্য কি। আমি দেখছি অন্য কোনো উপায় আছে কিনা। সাব্বিরজি ধীর স্বরে বলেন। হঠাৎই পশ্চিম দিক থেকে একটা ঠান্ডা হাওয়া ভেসে আসে। জানলার পর্দা দুলে ওঠে অস্বাভাবিকভাবে। সাব্বিরজি দেখেন জিয়াউদ্দিন সাহেব ফিরে এসেছেন, চোখে দারুণ তীব্র দৃষ্টি। সাব্বিরজি ফারুক সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে জিয়াউদ্দিন সাহেবের সাথে নিজের কক্ষে চলে যান। ঘরে ঢুকতেই জিয়াউদ্দিন সাহেব আতঙ্কিত কণ্ঠে বলেন, তাড়াতাড়ি করতে হবে। আমার জগতে আমি কিছু আভাস পেয়েছি। খাল্লাস জিন আমাদের পরিকল্পনা সম্ভবত বুঝে ফেলেছে। চুক্তি ভাঙার আগেই সে কিছু একটা ঘটাতে চায়। আজ অমাবস্যা, আজ রাতের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে। অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে কোনো রকমে দুপুরটা কেটে যায়। ধীরে ধীরে বিকেলের সাথে সাথে ক্রমশ অনিশ্চয়তা ঘনিয়ে আসছিল। সবার মনে তখন অজানা আতঙ্ক। একদিকে আত্মবলির প্রস্তুতি, অন্যদিকে খাল্লাস জিনের ছায়া। বাড়ির বাতাস ঘন হয়ে এসেছে, চারিদিকে পাখির ডাক থেমে গেছে। বাড়ির উত্তর কোণের দেয়ালে হঠাৎ ছোট একটা দাগ দেখা দেয়, রক্তের মতো দেখতে। ধীরে ধীরে সেটা গড়িয়ে নামছে। জিয়াউদ্দিন সাহেব ধীর স্বরে বলেন, সে আবারও জেগে উঠেছে, সে আসছে। অমাবস্যার রাত, আকাশের চাঁদ নিখোঁজ। তারাগুলো যেন কেউ টেনে নিভিয়ে দিয়েছে একে একে। বহরমপুরের ফারুক সাহেবের পুরনো জমিদার বাড়ির চারপাশে গভীর নীরবতা, যেন রাতও শ্বাসরোধ করে আছে। বাড়ির অন্দরমহলের মাঝখানে পাতা হয়েছে একটি রহস্যময় ছকের গণ্ডি। ছকের রেখাগুলো আঁকা হয়েছে ঝরঝরে আবে জমজম ও জাফরানের মিশ্রণে, যা একমাত্র জিয়াউদ্দিন সাহেবই সঙ্গে এনেছিলেন মরুভূমির এক প্রাচীন দরবেশের কাছ থেকে। পাশে ছিলেন সাব্বিরজি, যিনি বহু অভিশপ্ত ঘটনার সমাধান করেছেন। তার সবই আপনাদের বোধগম্য, কিন্তু এবার তাদের মুখোমুখি হতে হবে এক ভয়াল শক্তি, খাল্লাস জিনের। সবকিছু প্রস্তুত। সাব্বিরজি ফিস ফিস করে জিয়াউদ্দিন সাহেবকে বললেন, আলহামদুলিল্লাহ, সবাই প্রস্তুত। ইনশাল্লাহ আমরা শুরু করতে পারি। জবাব দিলেন জিয়াউদ্দিন সাহেব। তার কণ্ঠে সুনির্দিষ্টতা দেখা দিলেও
চোখে মুখে এক অস্থিরতার ছাপ। হঠাৎই প্রবল বেগে বাতাস বইতে শুরু করে। বাতাস নয়, যেন কারো নিঃশ্বাস গলার কাছে গিয়ে ফুঁ দিচ্ছে। দেয়ালের কোনায় রাখা একটা পুরনো আয়না নিজে থেকেই ফেটে গেল। অদৃশ্য ছায়া যেন প্রবেশ করছে চুপিসারে। খাল্লাস জিনের আগমনের একটি সহজ পথ যে আয়না, সে বিষয়ে সাব্বিরজি অবগত আছেন। তবু আয়াত পাঠ করতে শুরু করলেন। কোরআনের বিশেষ আয়াত, যা শুধু জিন জাতিকে কাবু করার জন্য ধারাবাহিকভাবে পাঠ করতে হয়। চারিদিকে ছড়িয়ে পড়ল আবে জমজমের পানির সাথে মেশানো বিশেষ আতরের স্নিগ্ধ গন্ধ, যা এখন শয়তান জিনের জন্য বিষ তুল্য। কিন্তু এই আমল আর গণ্ডি স্থাপনের পরিকল্পনা গোপন করলেও সেই মুহূর্তে আর গোপন রইল না। বাতাস থেমে যায় আচমকাই, চারিদিকে নিস্তব্ধতা বিরাজমান। হঠাৎই সেই স্তব্ধতা ভেঙে বজ্রের মতো একটা পৈশাচিক বিকৃত গা ছমছমে হাসিতে শরীরের হাড় পর্যন্ত কেঁপে ওঠে উপস্থিত সবার। হাসিটা অন্দরমহলের তাহখানার ভেতর থেকে আসছিল। অন্দরমহলের সেই প্রকাণ্ড সিন্দুকটা অকস্মাৎ কেঁপে উঠল। জমিদার বাড়ির ওপর মুহূর্তেই গাঢ় অন্ধকার চেপে বসে, যেন আলো নিজেই প্রাণ নিয়ে পালিয়েছে। আয়াত পাঠে অটল থেকে সাব্বিরজি উচ্চারণ করলেন এক বিশেষ আয়াত। কণ্ঠের স্পষ্টতায় ঘরের বাতাস যেন ভারী হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে জিয়াউদ্দিন সাহেব ছিটিয়ে দিলেন আবে জমজমের পানি। ঠিক তখনই তাহখানার সুড়ঙ্গের দরজা ভেঙে উঠে আসে ধোয়ার মতো লম্বা এক ছায়া। ছায়াটির মাথা স্পষ্ট নয়, তবে পরিচিত তিনটি চোখ জ্বলজ্বল করছে। কণ্ঠ থেকে বেরোলো এক বিকৃত খাঁ খাঁ আওয়াজ, ওয়াদা কেউ ভাঙতে পারবে না। ফারুক সাহেব, যিনি পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রস্তুত ছিলেন, তিনি কাঁপা কণ্ঠে বলে উঠলেন, আমি ওয়াদা ভাঙছি। তা বলা মাত্রই ছায়াটি যেন রেগে গিয়ে ছটফট করতে লাগলো। ঘরের চারদিকে ছড়িয়ে পড়ল এক অদৃশ্য আগুনের ঝাঁঝ। পুরনো দেয়াল থেকে চুন সুরকি খসে পড়তে শুরু করলো। ঘরের সিলিং থেকে ঝুলন্ত ফ্যান হঠাৎ করে দাউ দাউ করে জ্বলে উঠল। সাব্বিরজি তখন শক্ত কণ্ঠে তসবিহ উঁচিয়ে বললেন, আল্লাহর নামে তুই আজ শৃঙ্খলিত। তার কথার সঙ্গে সঙ্গে জিয়াউদ্দিন সাহেব উচ্চারণ করলেন এক গোপন সূরা, যা শুধুমাত্র জিনদের সাথেই ব্যবহার করা হয়। অন্দরমহলের মেঝের ওপর বিশেষ গণ্ডির ভেতরে রাখা চুক্তিপত্র, যা খাল্লাস জিনের সঙ্গে রক্তে লেখা, সেইটা আচমকাই আগুনের বলয়ের মধ্যে পড়ে যেতে লাগলো। সেই আগুন নীলাভ ডেলিহান জ্বলছে। খাল্লাস জিন আর্তনাদ করে ওঠে, আমার রাজত্ব, আমার চুক্তি এত সহজে ভাঙা সম্ভব নয়। সেই চিৎকারে যেন শত শত বছরের অভিশাপ, রক্ত ও স্বার্থক্ষুণ্ণের ক্রোধ লুকিয়ে আছে। পাশের ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় ধপ করে। জমিদার বাড়ির বাইরে হঠাৎই একদল কুকুর হাও হাও করে কেঁদে উঠল, যেন তারা জানে সেই রাতে খুব বড় একটা কিছু ঘটছে। আহত গলায় খাল্লাস জিন বলে উঠল, রক্ত চুক্তির বন্ধন এখনো অটুট। এই কথা শুনে জিয়াউদ্দিন সাহেব চোখ বন্ধ করে কিছু হিসাব কষে উদ্বিগ্নের স্বরে বললেন, আরও একটি আয়াত দরকার সাব্বির। ওর মূল শেকড় এখনো কোথাও মাটির ভেতরে সক্রিয়, কিন্তু কোথায় তা বুঝতে পারছি না। সেটা যতক্ষণ না পুড়ে যাচ্ছে, আর সেরকম কিছু ক্ষতি করতে না পারলেও শয়তানটা থাকবে। তুমি শুরু করো। সাব্বিরজি জোরে জোরে উচ্চারণ করলেন সেই বিশেষ আয়াত। তাঁর শব্দে বাতাস ছিন্ন ভিন্ন হতে থাকে। গণ্ডির ভেতর আগুন আবারও প্রজ্বলিত হয়। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতরে চারিদিক থেকে নেমে আসে এক অদ্ভুত আলো। গণ্ডির ঠিক মাঝখানে প্রজ্বলিত হলো এক নূরের বলয়, যার তাপে খাল্লাস জিন আর্তনাদ করে এক লাফ দিয়ে তাহখানায় ঢুকে অদৃশ্য হয়ে যায়। যাওয়ার সময় শেষ চিৎকারে ছায়াটি বলে, ফিরে আসবো। আমি এখনো বেঁচে আছি, অন্য রূপে হলেও ফিরে আসবো। আর সেই সঙ্গে নীলাভ আগুনের বলয়ে ঘিরে থাকা চুক্তিপত্রের ছাই ফুঁসে ওঠে এক বিকট ধোঁয়ায়, তারপর মিলিয়ে যায়। ঘর আবার নিস্তব্ধ। শুধু ঘরের কোনায় পড়ে থাকা পুরনো আয়নাটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এক মুহূর্তের জন্য দেখা গেল দুটো লাল চোখ, যা একবারের জন্য ধপ করে জ্বলে উঠে আবার অদৃশ্য হয়ে গেল। জিয়াউদ্দিন সাহেব একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, চুক্তি পুড়েছে, ছায়া ভস্য,
কিন্তু শেকড় এখনো কোথাও মাটির নিচে পোতা, সেদিকে নজর রাখতে হবে। এর শেষ এখানেই নয়। সত্যিকারের মুক্তি তখনই যখন মাটির নিচে পুঁতে রাখা সেই শেকড় রক্ত চুক্তির মূল অংশ নষ্ট হবে। ফারুক সাহেব নিঃশব্দে কাঁদছিলেন। তার চোখে যে খাল্লাস জিনের ভয়াবহ প্রতিচ্ছবি গেঁথে রইল তা কোনোদিন মুছবে না। পরিবেশ তখনও গা ছমছমে। জানালার বাইরে থেকে হঠাৎই ঠান্ডা হাওয়ার ঝাটকা এসে কানের কাছে ফিসফিস করে বলে গেল, আমি এখনো আছি। বাড়ির পরিবেশ ধীরে ধীরে হালকা হয়ে আসে। জমিদার বাড়ির প্রাচীন দেয়ালগুলো, যেখানে চিরকাল একটা ভারী অদৃশ্য অন্ধকারে ঝুলে থাকত, সেগুলো যেন একটু নিঃশ্বাস নিতে পারছে। ফারুক সাহেব চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললেন। শান্ত তৃপ্ত মুখে বললেন, আমার বংশ আজ মুক্ত। এক স্বস্তির তরঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে সিঁড়ির নিচের অন্ধকার থেকে এক রহস্যময় ক্ষীণ স্বর ভেসে আসলো। সাব্বির চুপচাপ দাঁড়িয়ে রইলেন। কোনো ভীতি নয়, বরং এক গভীর সচেতনতা তার চোখে মুখে ফুটে উঠল। তিনি ধীরে ধীরে ভারী কণ্ঠে বললেন, শয়তানি সন্ধি একবার গড়া হলে তার ছায়া চিরদিন থেকে যায়। আমরা চুক্তি ভেঙেছি, শয়তান খাল্লাস জিন আক্ষেপ তো করবেই, তবে সে ফিরে আসবে না ইনশাল্লাহ। তবুও সাব্বির জি নিশ্চিত হতে আরো কয়েকদিন, অর্থাৎ দিন 7 জমিদার বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন। তার মনে সন্দেহের একটি ক্ষীণ রেখা যেন এঁকে গিয়েছিল কেউ। জমিদার বাড়ি এখন শান্ত। রাতের বেলায় নেই কোনো হাহাকার, অশরীরী ছায়া দেখা যায় না। তবুও বাড়ির দেয়ালের গা থেকে মাঝে মাঝে এক গোপন ফিসফিসানির শব্দ আসে, আমি খাল্লাস, আমি আবারও আসব। পরদিন ফারুক সাহেবের পরিবার কলকাতা থেকে নিশ্চিন্তে বহরমপুরের গ্রামে ফেরেন। জমিদার বাড়ির পুরনো ঘরগুলো প্রাণ ফিরে পায়। খালি বাড়ি আবার শব্দে ভরে ওঠে। বাচ্চাদের হাসি, রান্নাঘরের ধোঁয়া, উঠোনে বসে গল্পের আসর। ফারুক সাহেব নিজে সাব্বিরজিকে সবার সাথে আলাপ করিয়ে দিলেন। বিশেষ করে তার ছোট ছেলে মারুফ, চটপটে, হাসি খুশি, যার বয়স সাব্বিরজির থেকে বড় জোর 5-6 বছরের ছোট। দেখে মনে হচ্ছে তার মধ্যে আর কোনো সমস্যা নেই। পরবর্তী 3 দিন কোনো অশুভ ঘটনা ঘটেনি। এর মাঝে সাব্বিরজি মারুফের সাথে মিলে আশেপাশের এলাকা, কেরান্ডিমালের জঙ্গল মোটামুটি ঘুরে দেখে নিয়েছেন। জঙ্গলের বেশি গভীরে না গেলেও আশেপাশে তেমন কোনো তেঁতুল গাছ দেখতে পাননি। হয়তো এই 200-300 বছরের ইতিহাসের চাপে সেই গাছ হারিয়ে গেছে। সেই তেঁতুল গাছের নিচেই একদিন খাল্লাসের সাথে প্রথম চুক্তি হয়েছিল। জমিদার বাড়িতে শান্তি বিরাজমান, তবু একটা চাপা অজানা শঙ্কা সাব্বিরজির মন থেকে কিছুতেই সরছিল না। সবকিছু দেখতে স্বাভাবিক, অথচ যেন কোথাও একটা সূক্ষ্ম ফাঁক রয়ে গেছে। সেই সময় হঠাৎ তার পাশে ভেসে উঠলেন জিয়াউদ্দিন সাহেব, ছায়ার মতো অথচ দৃশ্যমান। সাব্বিরজি নিচু গলায় বললেন, জিয়াউদ্দিন সাহেব, খাল্লাস জিনের প্রকৃত ইতিহাসটা এবার আমাকে খুলে বলুন। জিয়াউদ্দিন সাহেব গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলেন, খাল্লাস জিন নামটা থেকেই বোঝা যায় শেষ করে দেয়, ধ্বংস করে দেয়, সমাপ্ত করে দেয়। তবে খাল্লাস জিন কোনো সাধারণ জিন জাতির অংশ নয়। সে এক আদিম শক্তি, এমন এক অস্তিত্ব যাকে একদিন আলোকিত সত্তার ছায়া ছুঁয়েছে, আবার অন্যদিকে তার ভেতর ঘনীভূত রয়েছে শয়তানি প্রবৃত্তির সীমাহীন ঘূর্ণি। খাল্লাসের জন্ম আরবের কোনো প্রাচীন অনাত্মা কবরস্থানে, যেখানে শত শত বছর ধরে দাফন হয়েছে অজানা মানুষের শরীর। কারো নাম নেই, পরিচয় নেই, প্রার্থনা নেই। সেই সময় বঞ্চিত, ভুলে যাওয়া মৃতদের আক্রোশ, আর্তনাদ আর অপরিবর্তিত বেদনা, এই সব কিছু এক বিশেষ মুহূর্তে মিশে গিয়েছিল মরুভূমির কোনো এক ভয়ঙ্কর রাত্রিতে, যখন চাঁদ ছিল রক্তিম আর বাতাসে ছিল আগুনের গন্ধ। সেই অতৃপ্ত শক্তি জন্ম দিয়েছিল এক বিকৃত সত্তাকে, খাল্লাস জিনকে। খাল্লাস কোনো শত্রুর কাছে আসে না হুমকির মতো, সে আসে চুপচাপ। তার উপস্থিতি মানেই শেষ। সম্পর্ক, জীবন, আশা সবকিছু নিঃশেষ করে দেয়। খাল্লাস কোনো শরীরের ওপর ভর করতে পারে না,
তবে যদি কেউ দুর্বল হয়, বিশেষ করে যারা হতাশ, পাপমগ্ন বা লোভ লালসায় নিমজ্জিত, বহু দুর্নীতিগ্রস্ত সাধক, লোভী ফকির বা পাপী মানুষ ইচ্ছাকৃতভাবে খাল্লাসের সাথে চুক্তি করে। বিনিময়ে তারা চেয়েছিল ক্ষমতা, অর্থ, অমরত্ব, কিন্তু শেষ পর্যন্ত তারাই নিজেদের রূহকে উৎসর্গ করে দেয়। আজমত হুজুর তাদের মধ্যে একজন। খাল্লাস জিন নিজের আসল রূপ খুব কমই দেখায়। সে কখনো ছায়া, কখনো ধোঁয়া, কখনো বা বৃদ্ধ মানুষের বেশে আসে। তার চোখ দুটো অস্বাভাবিকভাবে চালাক এবং নিঃসঙ্গ। এবং আরও কিছু কথা তিনি খাল্লাস জিন সম্পর্কে এখানে বলেন, এবং তিনি বলেন যে সে ধীরে ধীরে মানুষের মনের দুর্বলতা খুঁজে বের করে, সেই দুর্বলতাকে বাড়িয়ে দেয়, তারপর তার কারিন জিন নিজের করে নেয়। যখন কেউ টের পায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সংক্ষেপে বললে, খাল্লাস জিন এক ভুলে যাওয়া আতঙ্ক, অভিশপ্ত রুহুদের মিলিত ক্রোধ, ধ্বংসের এক শয়তানি শক্তি, যে নিজের অস্তিত্বের জন্য নীরবভাবে জীবন আর রুহকে গ্রাস করছে। যারা তার সাথে সন্ধি করে তাদের পরিবারে রুহ ছায়ায় এক বিশেষ কারিন জিন সংযুক্ত করে দেয়া হয়। এই কারিন জিন মানুষদের সঙ্গী হয় ছায়ার মতো, কখনো আলাদা করা যায় না, কিন্তু ধীরে ধীরে সে ইচ্ছা মতো ব্যক্তির ভাগ্য, চিন্তা, মনোভাব নিয়ন্ত্রণ করতে থাকে। যদিও প্রথমে হয়েছিল সহচর, চুক্তির বিনিময়ে যা কিছু প্রতিশ্রুত হয়, ক্ষমতা, বিত্ত, প্রতিপত্তি, কিন্তু তার বদলে একটা কিছু হারাতে হয়। সাব্বিরজি ধীরে বলেন, তাহলে ফারুক সাহেবের বংশের মুক্তি কি পুরোপুরি হয়েছে? জিয়াউদ্দিন সাহেব সামান্য সময় নেন, তারপর গম্ভীর স্বরে বলেন, মুক্তি হয়তো আপাত মুক্তি, কিন্তু কোথাও না কোথাও সেই চুক্তির বীজ থেকে গেছে। কোনো অতীতের রক্তে, কোনো ছায়ায়, হয়তো কোনো অভিশপ্ত বস্তুতে। সবকিছু ভেঙে ফেললেও যদি মূল বীজ মাটির নিচে থেকে যায়, তবে একদিন না একদিন তা আবার অঙ্কুরিত হবেই। ট্রেন এগিয়ে চলেছে। জানালার বাইরে সূর্য অস্ত যাচ্ছিল, লাল আলোয় চারিদিক রক্তিম রঙে ঢেকে গেছে। ট্রেন হুইসেল দিতেই নির্ধারিত প্ল্যাটফর্মে ঢুকছে, যার সাইনবোর্ডটা সাব্বিরজি স্পষ্ট পড়তে পারেননি। গঙ্গাধরপুর। ট্রেন হুইসেলে তন্দ্রাটা কেটে যায়। সাব্বিরজি শুনতে পেলেন মাইকিং হচ্ছে, বহরমপুরের দিকে যাওয়ার ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 3-এ ঢুকছে। আর দেরি না করে দ্রুত সেদিকে হাঁটা দিলেন সাব্বিরজি। গঙ্গাধরপুর পৌঁছাতে পৌঁছাতে আকাশ পরিষ্কার। প্ল্যাটফর্মটা এখন আর গত রাতের মতো শুনশান বা ভুতুরে লাগছে না। যদিও সাইনবোর্ডটা অস্পষ্ট দেখার কারণ এখন স্পষ্ট। শুকিয়ে যাওয়া লতাপাতা ও পাখিদের মলের কারণে বোর্ডের একাংশ ঢেকে গেছে। স্টেশনের বাইরে এসে ফোনের বুথের দিকে পা বাড়াবেন, হঠাৎই দেখেন ফোনের বুথের পাশে একটা দই বড়া ঠেলার সামনে গতরাতের সেই বৃদ্ধা দাঁড়িয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সাব্বিরজি তার দিকে এগিয়ে যেতেই বৃদ্ধা সামনের পথে হাঁটা দেয়। যদি কেউ কিছু মনে করে তাই পেছন থেকে না ডেকে একটু তাড়াতাড়ি পা চালিয়ে তার কাছে পৌঁছাতে চাইলেন, কিন্তু কোনো মতেই বৃদ্ধার কাছে পৌঁছাতে পারছিলেন না। একটা জিনিস লক্ষ্য করে সাব্বিরজি একটু বিস্মিতই হলেন। স্বাভাবিক বয়স্ক মানুষের পরিবর্তে বৃদ্ধা একটু দ্রুতই হাঁটছিলেন। তার হাঁটার গতি যেন অল্প বয়সীদেরও হার মানায়। সাব্বিরজি তার পিছু পিছু হাঁটতে ভুলেই গিয়েছিলেন যে কখন তিনি লোকালয় ছেড়ে জঙ্গলের পথে ধরেছেন। হুঁশটা ফেরে ভরা সকালে জঙ্গলের ভেতর থেকে আচমকা শেয়ালের ডাক শুনে, আর তখনই তিনি খেয়াল করেন সামনে বৃদ্ধাটি নেই। কি বিভৎস এক পরিচিত দৃশ্যপট চোখের সামনে ভেসে ওঠে। আচমকাই ঘন মেঘে আকাশটা ঢেকে যায়। দিনের আলো যেন সেই গ্রামে বর্জিত, অথচ সে গ্রামের পথ ঘাট যেন সাব্বিরজির চেনা। স্বপ্নে দেখা গ্রামের দৃশ্য এখন চোখের সামনে জীবন্ত। এরকম গাছগুলো ঝুঁকে আছে, বাতাসে একটা অস্বস্তির গন্ধ বিরাজমান, অদূরে চিল্কা হ্রদটা স্পষ্ট, বাতাসে যেন ফিসফিসানির শব্দ। মনে হচ্ছে কেউ তার উপর নজর রাখছে। প্রকৃতি যেন এখন থমকে গেছে। তবে স্বপ্নে দেখা গ্রাম ও বাস্তব দৃশ্যপটের মধ্যে কিছু পার্থক্যও আছে। পরিবেশটা দেখে বোঝা যাচ্ছিল বহুকাল আগে হয়তো এখানে কোনো গ্রাম ছিল, কিন্তু এখন তার কোনো অস্তিত্ব নেই। এদিক ওদিক তাকাতে তাকাতেই হঠাৎ সাব্বিরজির নজর যায় হ্রদের পাশে একটি ভগ্নপ্রায় বাড়ির দিকে। অবশ্য ওটাকে বাড়ি না বলে স্তূপ বলা শ্রেয়। আগাছা, লতাপাতার জঙ্গল, এসবই চোখে পড়ছে বেশি। সাব্বিরজি সেদিকে এগিয়ে যান। ভাঙাচোরা গেটের ফলকের লতাপাতা সরাতেই চোখ কপালে উঠে আসে সাব্বিরজি।
এই নামের ফলক তো তিনি আগেই দেখেছেন বহরমপুরে ফারুক আলী আহমেদ সাহেবের অভিশপ্ত জমিদার বাড়িতে। তবে স্বপ্নে দেখা বাগান বাড়িটা বাস্তবেও আছে, এবং এর সাথে নিশ্চয়ই জমিদার বাড়ির অভিশাপের কোনো সম্পর্ক আছে। মাথা কাজ করছিল না। সাব্বিরজি বাড়িতে পা রাখা মাত্রই চারপাশটা কেঁপে ওঠে, যেন থমকে যায়। তসবিটা হঠাৎই গরম হচ্ছিল, পায়ের নিচে মাটি নরম হয়ে ওঠে, যেন জীবন্ত কেউ একজন নিচ থেকে উঠে আসছে। হঠাৎই ভাঙাচোরা জানালাগুলো খুলে যায়, আর তার ভেতর থেকে এক অন্ধকার ছায়া বিভৎসভাবে গর্জন করে ওঠে। এসেছিস তাহলে? এখন কে বাঁচাবে তোকে সাব্বির? তোর এই পোষা প্রাণীটা যে এখনো বুঝতে পারেনি, তোকে বলেনি আমি কে। জমিদার বাড়ির পাপ আজ ওই মাটিতে পোঁতা। হুঁশটা ফেরে ভিড়ের কোলাহলে। চোখ খুলতেই মনে হলো যেন বহু শতাব্দী ঘুমিয়েছিলেন। চারপাশের আবছা আওয়াজগুলো ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। চোখের পাতা তুলতেই দেখা গেল তিনি একটি পুরনো চায়ের দোকানে গুমটির সামনে বেঞ্চে শুয়ে আছেন। আশেপাশে কয়েক জোড়া অচেনা চোখ তার দিকে তাকিয়ে, জিজ্ঞাসু, কিছুটা ভীত, কিছুটা কৌতূহলী দৃষ্টি। মাথা কেমন যেন ঘুরছে। ঘাড় বাঁকাতেই যন্ত্রণায় মুখ মুচকে উঠল সাব্বিরজির। তিনি জানতেন না ঠিক কতক্ষণ তিনি অজ্ঞান ছিলেন, তবে শরীরের প্রতিটি হাড়ে যেন ভয়াবহতার আঁচ লেগেছে। একজন মাঝবয়সী লোক, যার গায়ে ধুলো মাখা গামছা, চোখে উৎকণ্ঠা এবং কণ্ঠে উড়িয়া হিন্দি মেশানো ভাষা, সামনে হাঁটু গেড়ে বসে জিজ্ঞেস করলেন, আপনি কে বাবু? কেমন করে এই খণ্ডহরে এলেন? শুনশান জায়গা সেটা, যেন মৃত্যুপুরী। রাতে তো দূরের কথা, দিনের বেলাতেও কেউ ওই জঙ্গলের ধারে ঘেঁষে না। বলার সময় লোকটার গলা কাঁপছিল। অন্যদের মুখেও স্পষ্ট আতঙ্ক। এক বৃদ্ধ চা বিক্রেতা গ্লাসে চা ঢালতে ঢালতে বললেন, ওখানে জিন আছে বাবু, আমরা জানি। ওই জমিদার বাড়ি অভিশপ্ত। বেশ কিছুক্ষণ আগেই কান ঝালাপালা করে দেয়া সূর্য দুপুরের দিকে হেলে পড়েছে। মাথার ভেতর হাজারো শব্দ একসাথে যেন ধাক্কা খাচ্ছিল। তবুও সাব্বিরজি নিজেকে সামলে নিয়ে চায়ের গ্লাসটা হাতে নিলেন। তিনি বুঝতে পারছিলেন যে কোনো কারণেই হোক তিনি বেশ অনেকক্ষণ, অর্থাৎ কয়েক ঘন্টা অজ্ঞান ছিলেন। কিন্তু জিয়াউদ্দিন সাহেব আসছেন না কেন? এটুকু সাব্বিরজি বুঝতে পারছিলেন কিছু একটা অপার্থিব ঘটেছে, আর সেক্ষেত্রে জিয়াউদ্দিন সাহেবের আশাটা তো অবশ্যম্ভাবী। এদিকে তসবির কথাটা মনে পড়তেই পকেটে হাত চালিয়ে নিশ্চিন্ত হলেন। তসবিটা নির্দিষ্ট জায়গাতেই আছে। এক চুমুকে গলা ভিজিয়ে সাব্বিরজি চোখ রাখলেন সামনে দূরে ধোঁয়াটে দৃষ্টির অগোচরে দাঁড়ানো সেই বাগান বাড়ির ধ্বংসাবশেষের দিকে, যেখানে অন্ধকার এখনো আলোর বুকে চেপে বসে আছে। চা দোকানের পাশে একটা পুরনো বটগাছ, তার গোড়ায় নিষ্ঠা ভরে প্রতিনিয়ত ধূপ ধুনো জ্বালানোর দাগ স্পষ্ট। মোড়টায় দোকানপাট কম, লোকজনও ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু মনে হলো সেই বাড়ির নাম শুনতেই তাদের চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। একটা অদৃশ্য শীতলতা যেন তাদের রক্তে ঢুকে পড়েছে। সাব্বিরজি ধীরে ধীরে বললেন, আপনারা কি জানেন কার বাড়ি ছিল ওটা? চা দোকানির চোখ ছানা বড়া। জানবো না? আজমত আলী আহমেদের। আমার দারজানের মুখে শুনেছি তিনি বড় জমিদার ছিলেন। মানুষ তাকে আজমত হুজুর বলতেন। শুনেছি সিপাহী বিদ্রোহের আগে থেকেই তার বাস এখানে। অনেক বড় লোক ছিলেন, কিন্তু ভালো লোক ছিলেন না। শয়তানের দোসর ছিলেন বাবু। এক সমবয়সী তরুণ মুখে হাত চাপা দিয়ে যতটা সম্ভব ধীর সুরে বললেন, আমার ঠাকুরদা বলতেন জমিদার নাকি এক অদ্ভুত কালো জাদুর মন্ত্র জানতেন। যেহেতু মুসলিম ছিলেন, শোনা যায় এক শয়তান জিনকে আহ্বান করে তিনি পুরো গ্রাম উজাড় করে দিয়েছিলেন। গ্রামের মানুষেরা ঘুমের মধ্যে আগুনে পুড়ে শেষ হয়ে যায়, কাউকে বাঁচানো যায়নি। তারপর? সাব্বিরজি নিচু গলায় জিজ্ঞেস করলেন। সেই জমিদারও উধাও। কেউ বলে জিন এসে টেনে নিয়ে গেছে, আবার কেউ বলে তিনি নাকি নিজে আত্মহত্যা করেছেন। তারপর থেকে কেউ দিকে যায় না। শুনেছি একবার ইংরেজরা রাতে সেখানে ক্যাম্প করতে গিয়েছিল, কিন্তু সকালে নাকি শুধু একজন সৈন্য ফিরে এসেছিল, আর বাকিরা পাগল হয়ে নিজেদেরই ছুরি দিয়ে গলা কেটে মারা যায়।
চারপাশটা নিস্তব্ধ হয়ে যায় মুহূর্তেই। শুধু হালকা হাওয়ার সঙ্গে পাতা কাঁপার শব্দ। সাব্বিরজি ঘাড় ঘুরিয়ে চাইলেন আকাশের দিকে। সূর্যটা তখনও ছিল, কিন্তু অদ্ভুতভাবে যেন আলো স্পর্শ করছিল না। হঠাৎই একদল কুকুর ডেকে উঠল। অদূরে কয়েকটা কাকও যেন তালে তাল মিলিয়ে তারস্বরে চিৎকার করছে। বাতাস ঠান্ডা হয়ে এসেছে। মাঝবয়সী লোকটি আবারও জিজ্ঞেস করল, আপনি কেন ভিতরে গিয়েছিলেন? সাব্বিরজি এবার একটু হাসলেন, অথচ সে হাসি ছিল নিঃশ্বাসের মতো ভারী। এরপর সাব্বিরজি পুরো ব্যাপারটা সংক্ষেপে তাদের বুঝিয়ে বলেন এবং তারপর বলেন, আপনারা যারা এখানে আছেন বাড়ি চলে যান, আজ রাতে কিছু ঘটতে পারে। ভয় পাবেন না, আপনাদের কিছু হবে না। সবকিছু শেষ আছে, অভিশাপেরও। লোকগুলো তার মুখের দিকে তাকিয়ে একটু দূরে সরে যায়। কেউ কেউ আবার দোকান ছেড়ে নিজ ঘরের পথে হাঁটতে শুরু করে। বাতাস আবারও শীতল হয়। দূরে সূর্যটা আড়ালে যেতে যেতে গঙ্গাধরপুরের বাগান বাড়িটাকে রক্তে লাল আভায় রাঙিয়ে দেয়, যেন অতীত আর বর্তমানে একসাথে শ্বাস নিচ্ছে, শুধু আগত সেই রাতের জন্য, যে রাতে শুরু হবে চূড়ান্ত লড়াই। সাব্বিরজি চা দোকানিকে জিজ্ঞেস করেন যে এখানে কোথাও কোনো ফোন বুথ আছে কিনা। উত্তরে চা দোকানি জানান যে সেখানে নেই। ফোন করতে হলে তাকে গঙ্গাধরপুর স্টেশনে ফিরে যেতে হবে। এছাড়া কোনো উপায় নেই দেখে সাব্বিরজি চা দোকানির কাছ থেকে স্টেশনের পথটি কোন দিকে সেটা জেনে নিয়ে হাঁটা শুরু করেন। আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেছে। চারিদিক যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় জড়িয়ে আছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে দূর আকাশে, আর তার ক্ষীণ আলোয় উদ্ভট ছায়া ফেলেছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শুকনো গাছগুলো। ফারুক সাহেব গাড়ির জানালার কাঁচে মাথা ঠেকিয়ে বাইরে তাকিয়ে আছেন। চোখের গভীরে এক অনন্ত উদ্বেগ। তার বুকের ভেতর কেমন যেন এক চাপা ধ্বনি অহরহ বাজছে। শুধু আতঙ্ক নয়, বরং এক অদৃশ্য ভয় যেন হাড় মজ্জায় গেঁথে বসেছে তার। তিনি জানেন এই যাত্রা স্বাভাবিক কিছু নয়। সঙ্গে ড্রাইভার রতন ও এক বিশ্বস্ত কর্মচারী। তাদের চোখে মুখে স্পষ্ট বিভ্রান্তি। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, এ প্রশ্নের উত্তর তাদের জানা নেই। শুধু একজন মানুষ জানেন, সাব্বিরজি। তিনি পথ দেখাচ্ছেন, বলছেন, সকাল হওয়ার আগেই ঘুমঘরটা খুঁজে বের করতে হবে। ওখানেই রয়েছে আসল সূত্র, ওখানেই বন্ধ আছে অভিশপ্ত রহস্য। ফারুক সাহেবের কপালে যেন দুশ্চিন্তার রেখা গভীরতর হচ্ছে। কে জানে পূর্বপুরুষের পাপ আজ তাদেরকে টেনে নিয়ে চলেছে এই অজানা অন্ধকার পথে। কতদূর সেই পথ, আর ফিরে আসা হবে তো? ঘড়ির কাঁটা রাত 10টা। গাড়ি থেমে গেল একটা জীর্ণকায় কঙ্কালসার ভাঙাচোরা ফটকের সামনে। তারপর ওপারে জঙ্গল ভরা পথ, আর অদূরে অন্ধকারে অদৃশ্য হয়ে যাওয়া একটা বিশাল ছায়াকার বাগান বাড়ির ধ্বংসাবশেষ। এর ঠিক ঘণ্টা চারেক আগের মুহূর্ত। সন্ধ্যার কালো ছায়া তখন ধীরে ধীরে রাস্তায় নেমে এসেছে। বাতাসে ভাসছিল হালকা শীত আর অদ্ভুত কুয়াশা। সাব্বিরজি স্টেশনের দিকে যাচ্ছিলেন। মনটা যেন অস্থির, কিছু একটা গায়ে কাঁটা দিচ্ছিল। চায়ের দোকানের মোড়টা পার হওয়ার ঠিক আগ মুহূর্তে পরিবেশটা হঠাৎ করেই পাল্টে গেল। চারপাশটা ধোঁয়ায় ভরে গেল, যেন আকাশ থেকে নেমে এসেছে কোনো এক রহস্যময় পর্দা। রাস্তার আলো ঝাপসা হয়ে এলো, বাতাস যেন থমকে গেল, আর সেই ধোঁয়ার মধ্যেই উদ্ভাসিত হলেন এক অচেনা অবয়ব, জিয়াউদ্দিন সাহেব। সাব্বিরজি কিছুটা অভিমান নিয়েই দাঁড়িয়ে পড়েন। অনেক ডাকাডাকির পরও জিয়াউদ্দিন সাহেব আসেননি, অথচ বিপদের মধ্য দিয়ে তাকে একা যেতে হয়েছে। কিন্তু শ্রদ্ধা আর ভালোবাসার জায়গা বলে কথা। চুপচাপ মাথা নিচু করে সেলাম জানালেন। জিয়াউদ্দিন সাহেবও নীরবে সম্মানে সাড়া দিয়ে প্রত্যুত্তরে সেলাম জানালেন। তারপর গম্ভীর, ভারী অথচ স্নেহময় কণ্ঠে বললেন, দেখো সাব্বির, তুমি না বুঝলেও আমি জানি আল্লাহর রহমতে তোমার মধ্যে যে শক্তি রয়েছে তা অসাধারণ। ইনশাল্লাহ একদিন তুমি নিজেই তা উপলব্ধি করবে। একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি আবারও বললেন, তোমার ডাক আমি শুনেছিলাম, কিন্তু ইচ্ছে করেই আসিনি, কারণ আমি জানতাম এই লড়াই একা সামলাতে শেখার সময় এসেছে।
তবে আমি দূরে থাকলেও আমার নজর তোমার ওপর ছিল। এটা নিশ্চয়ই এখন বুঝতে পারছো যে বৃদ্ধা তোমার স্বপ্নে এসেছিল এবং তোমাকে এখানে রাস্তা দেখিয়ে নিয়ে এসেছে। সে যে কোনো মানুষ নয়, একজন পাক রুহু বা পাক কারিন জিন। আল্লাহর রহমতে নিশ্চয়ই কোনো পাক শক্তি চেয়েছে যে আমরা এই খাল্লাস জিনকে সমূলে নির্মূল করি। আমি আমার জগতে গিয়েছিলাম সেই রক্ত চুক্তির শেকড়ের সন্ধানে। এই ধ্বংসস্তূপের নিচে বহু পুরনো এক অভিশপ্ত গুম ঘরে সেই দস্তাবেজটি লুকানো রয়েছে। হাতে সময় খুব কম সাব্বির। খাল্লাস জিন এবার ভয়ঙ্করভাবে আঘাত হানতে পারে। এরপর জিয়াউদ্দিন সাহেব তার থলে থেকে বের করলেন একটি তামার তৈরি বিশেষ দণ্ড, যার গায়ে আরবিতে দোয়া লেখা অদ্ভুত নকশা খোদাই করা, আর একটি ধাতব খাপে মোড়া ছোট্ট রূপালী ছুরি, যার গায়েও আরবি হরফে একটি বিশেষ দোয়া লেখা। এই দণ্ড আর ছুরির প্রকৃত শক্তি তুমি সময় মতো বুঝে যাবে। এগুলো আমি সংগ্রহ করেছি বহু কষ্টে, এক রহস্যময় জগৎ থেকে। এর শক্তি একমাত্র সত্যিকার নিয়ত আর বিশ্বাসেই কাজ করবে। তুমি এখন ফারুক সাহেবকে ফোন করে যত শীঘ্রই সম্ভব এখানে চলে আসতে বলো। আর হ্যাঁ, একটি বিশেষ জিনিস ওনার কাছ থেকে প্রয়োজন হবে, এবং মারুফ সহ বহরমপুরে ওনার পরিবারের বাকি সদস্যদের নিয়ে চিন্তিত হতে বারণ করবে। চিন্তা নেই, আমার 100 সহচর মুরিদ পাক জিন জমিদার বাড়ির চারপাশে একটি সুরক্ষা বলয় সৃষ্টি করে সারা রাত পাহারা দেবে। তবে একটা বিষয়, যাই হয়ে যাক না কেন, কোনো পরিস্থিতিতে তারা যেন বাইরে না যায়। গেলেই বিপদ। আমি এখন আসছি, ঠিক সময়ে বাগান বাড়ির জঙ্গলে উপস্থিত হব। এই বলে জিয়াউদ্দিন সাহেব অদৃশ্য হলেন। সাব্বিরজি ছুরিটা পকেটে রাখলেন। সামনে যে ভয়ঙ্কর যুদ্ধ অপেক্ষা করছে তার ইঙ্গিত যেন বাতাসেই ছড়িয়ে পড়েছিল। স্টেশনের পথের ধারের বাতিগুলো একে একে জ্বলে উঠছিল। গঙ্গাধরপুর স্টেশনের পাশের এক পুরনো ফোন বুথে দাঁড়িয়ে সাব্বিরজি ফোন লাগাতে ব্যস্ত। বাতাসে আজ অদ্ভুত এক গন্ধ ভেসে বেড়াচ্ছে, কিছুটা পুরনো, কিছুটা পোড়া, আর তার সাথে যেন মাটির নিচে পৌঁছতে থাকা কিছু রহস্যের ঘ্রাণ। তিনি জানতেন সময়ের হাতে নেই। পুরনো আমলের মুদ্রিত বোতামগুলোয় চাপ দেওয়ার পর ফোনের ওপাশ থেকে একটি পরিচিত কণ্ঠ ভেসে এলো। হ্যালো, কে বলছেন? সাব্বিরজি ধীরে কিন্তু দৃঢ় স্বরে বললেন, ফারুক সাহেব, আমি সাব্বির বলছি। আচ্ছা, আপনাদের যে গঙ্গাধরপুরে কোনো বাগান বাড়ি ছিল সেটা জানাননি তো? যাই হোক, সেই সবের সময় এখন নেই। আমার সন্দেহ ছিল আজমত আলী আহমেদ সেই রক্ত চুক্তির মূল দলিলটি গঙ্গাধরপুরে আপনাদেরই বাগান বাড়ির ধ্বংসাবশেষের কোনো এক গোপন কুঠুরিতে লুকিয়ে রেখেছেন। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা। ফোনের ওপাশ থেকে যেন নিঃশ্বাসের শব্দ ভেসে আসছিল। খানিকক্ষণ চুপ থাকার পর ফারুক সাহেব কাঁপা কাঁপা গলায় বললেন, আপনি কি বলছেন? এই বাগান বাড়ি? এর কথা তো আমরা ভুলেই গিয়েছিলাম। বহু আগে আমার দাদু একবার বলেছিল। তবে আমি যতদূর জানি, আমার পরিবার তো দূরের কথা, আজমত হুজুরের পর নাকি কেউই সেখানে যায়নি। সাব্বিরজি অনুভব করলেন আরও একটি দগদগে স্মৃতির দরজা খুলে গেছে। তিনি তখন ছোট ছিলেন। এক রাতে তার দাদু নাকি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, আর জ্বরের ঘোরে প্রথম এই বাগান বাড়ির কথা বলেছিলেন। ফারুক সাহেবের দাদু জানান, ওই বাগান বাড়িতে একটা গুম ঘর ছিল, আজমত হুজুরের সাধনার ঘর। কিন্তু কেউ জানে না ঘরটা আসলে কোথায়। তবে আমি বলে দিচ্ছি, সেই ঘর যেন কেউ না খোঁজে এবং দরজা না খোলে। ফোনের ওপাশ থেকে ফারুক সাহেব বললেন, অস্বাভাবিক অলৌকিক বিষয় বলে আমরা কেউ আর সেখানে যাওয়ার সাহস করিনি। জায়গাটার ব্যাপারে ভুলেই গিয়েছিলাম, তাই আপনাকে জানানোর কথা মাথায় আসেনি। কিন্তু আজ আপনার কথা শুনে সেই জমাট বাঁধা স্মৃতি আবার যেন নতুন করে কানের কাছে বেজে উঠল। দাদুর মুখে শুনেছিলাম সেই বাগান বাড়ির ঠিক পাশের গ্রামটা নাকি এক রাতে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। কেউ জানতো না কিভাবে তা ঘটেছিল। বাড়ির ভেতরে মৃতদেহগুলোর নাকি চোখ খোলা, মুখ হাঁ, এমন অবস্থা। কেউ যায়নি ওইদিকে। দাদু বলেছিলেন আজমত হুজুরের মৃত্যুটাও নাকি রহস্যজনক। শেষ দিকটায় উনি গঙ্গাধরপুরে ওই বাগান বাড়িতে থাকতেন।
কি সব সাধনা করতেন, মরার আগ পর্যন্ত আর ফিরে আসেননি এই আদি বাড়িতে, যার জন্য ওনার এত নাপাক সাধনা, রক্ত চুক্তির পরিকল্পনা। তবে ওনার মৃত্যু ঠিক কিভাবে হয়েছিল বা কোথায় কবরস্থ করা হয়েছিল এই বিষয়ে কার কোনো তথ্য আমাদের পরিবারের কারো কাছে নেই। তারপর থেকে ওই জায়গাটা অমৃত্যু রক্ত পবিত্রে পরিণত হয়, মানে ওখানে মৃত্যু কখনো ঘুমায় না, সদা জেগে থাকে। যে কোনো কারণেই হোক, আবার কেউ সেখানে যায়নি। শুনেছি পরবর্তীতে সিপাহী বিদ্রোহের সময় ইংরেজরা নাকি বাড়িটারে দখল নিতে গিয়েও পারেনি। এমনকি আজ পর্যন্ত আমাদের পরিবারের কেউ না জায়গাটাকে বিক্রি করতে পেরেছে, না সেখানে গিয়ে থাকতে পেরেছে। তাই আমরাও একরকম জায়গাটার আশা ছেড়েই দিয়েছিলাম। জঙ্গলের মাঝে খণ্ডর ভেবে ভুলেই গিয়েছিলাম। আজ আপনার কথা শুনে আবার মনে পড়ল। সাব্বিরজি মাথা নেড়ে বললেন, আপনার দাদু ভুল বলেননি। আজমত হুজুর মৃত্যুবরণ করেনি, সে ধ্বংস হয়েছে নিজেরই বানানো অভিশাপে। আর সেই অভিশাপ সম্পর্কে তো আপনি সবই জানেন। আগেই বলেছি, সেই রক্ত চুক্তির শেকড় অন্য কোথাও পোঁতা আছে। এখন বুঝতে পারছি সেটা আসলে বাগান বাড়ির কোথাও পোঁতা আছে, যেটা আজও বেঁচে আছে বাগান বাড়ির কোনো এক গোপন কুঠুরিতে, রক্তে সিলমোহর দেয়া। আপনি গঙ্গাধরপুরে আসুন যত শীঘ্রই সম্ভব, আসলেই সব বলবো। সাব্বিরজির কণ্ঠস্বরে এবার স্পষ্টতা ও আদেশের ছাপ। একটু থেমে দম নিয়ে সাব্বিরজি আরো কিছু বললেন। আপনার চিন্তা করার দরকার নেই, বহরমপুরে আপনার পরিবার এখন নিরাপদে থাকবে। আমার সহচর জিনের পক্ষ থেকে 100 পাক জিন পাহারায় থাকছে পুরো জমিদার বাড়ি ঘিরে। তবে সবাইকে জানিয়ে দেবেন, বিশেষ করে মারুফকে, যে কেউ যেন ভুলেও বাড়ির বাইরে না যায়। জানেনই তো, খাল্লাস জিন এখনো ক্ষুধার্ত। কেউ যদি ভুল করে বাড়ির বাইরে পা দেয় এবং তার রক্তের গন্ধ একবার যদি সে পায়, তাহলে সে আর থামবে না। ফারুক সাহেব আবার চুপ। তার মনে হচ্ছিল তিনি যেন ধীরে ধীরে ডুবে যাচ্ছেন কোনো এক অতল গহ্বরে। বাস্তব আর অতি প্রাকৃতের সীমারেখা মুছে যাচ্ছে। আরেকটা কথা, সাব্বিরজি বললেন, এবার তার কণ্ঠ নরম কিন্তু গম্ভীর। আপনার কাছ থেকে বিশেষ কিছু নেয়ার প্রয়োজন পড়বে। কি সেটা পরে বলবো। ফোনের ওপাশে হঠাৎ বাতাসের হালকা শোঁ শোঁ শব্দ শোনা গেল। কোথাও যেন কোনো দরজা ধীরে ধীরে খুলছে। না, মনে হলো যেন কারোর নিঃশ্বাস ঠিক ফারুক সাহেবের কানের পাশ দিয়ে বইছে। তিনি গলার স্বর নিচু করে শুধু বললেন, আচ্ছা, আমি রওনা দিচ্ছি। ফোন রেখে দিলেন সাব্বিরজি। তার চারপাশে তখনও বাতাস কাঁপছে, গাছের পাতারা ফিস ফিস করছে। রাত 9:15 নাগাদ একটি সাদা অ্যাম্বাসেডর গাড়ি এসে গঙ্গাধরপুরে স্টেশনের গেটের সামনে থাকলো। সাব্বিরজি দেখলেন ফারুক সাহেব নেমে আসছেন। আর কথা না বাড়িয়ে তারা রওনা দেন সেই বাগান বাড়ির ধ্বংসস্তূপের দিকে। গেটের দুই পাশে ছিল পাথরের 2 জীর্ণ মূর্তি, যেগুলোতে আগুনের দাগ ও কালো ছোপ স্পষ্ট, যেন সেখান থেকেই কোনো অভিশপ্ত শক্তি নজর রাখছে। ধুলোর গন্ধ, স্যাঁতস্যাঁতে কাঠ আর কোনো পচা বস্তুর গন্ধ একত্র হয়ে হঠাৎই চারপাশের বাতাস ভারী করে তুলল। ফারুক সাহেব মুখ চেপে ধরলেন, কিন্তু গন্ধটা যেন নাকে ঢুকে গলাবে গভীরে পর্যন্ত ছড়িয়ে গেল। সাব্বিরজি টর্চটা একটু উঁচু করে ধরলেন। আলো ছুঁয়ে গেল ভাঙা ইট, শ্যাওলা ধরা প্রাচীর আর ঘন আগাছার ফাঁকে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর ইতিহাসের ধ্বংসাবশেষে। এদিকে চলুন, সাব্বিরজি বললেন, গলার স্বর নিচু কিন্তু দৃঢ়। রতন ও কর্মচারী বাইরে বেশ কিছুটা দূরে গাড়ির পাশেই থাকলো, ভেতরে যাওয়ার আর সাহস করেনি। সাব্বিরজি, ফারুক সাহেব, রতন ও কর্মচারী সহ নিজের শরীর বন্ধ করে ফারুক সাহেবকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে এগোলেন। ধ্বংসস্তূপের মাঝে এসে খেয়াল করলেন একটি সিঁড়ি যেন নিচে নেমে গেছে। সাব্বিরজি ও ফারুক সাহেব তার ছায়ার বেশে জিয়াউদ্দিন সাহেব সিঁড়ি ধরে নিচে নামতে লাগলেন। পদক্ষেপে কাঠ আর ইটের নিচ থেকে উঠে আসছিল হালকা খসখসে শব্দ, যেন মৃতরা ঘুম ভাঙাচ্ছে।
নিচে নেমে তারা দাঁড়ালেন একটা লোহার দরজার সামনে। লোহার সেই পুরনো দরজার চারপাশে খোদাই করা অজানা আরবি হরফ। হরফগুলো যেন অস্বাভাবিকভাবে উজ্জ্বল, গাঢ়, লাল, যা চোখে নয়, হৃদয়ে জ্বালা ধরায়। এই দরজা শুধু আজমত হুজুরের বংশের রক্তের ছোঁয়ায় খুলবে। সাব্বিরজি চুপিসারে ফারুক সাহেবকে বললেন, আপনাকে সেই কথাটাই ফোনে বলতে চেয়েছিলাম। আপনার কয়েক ফোঁটা রক্ত চাই এখন। ফারুক সাহেব থমকে গেলেন, তবে কোনো প্রশ্ন করলেন না, যেন বহু পুরনো ভয় হঠাৎ করে ফিরে এসেছে। তিনি চুপচাপ হাতটা বাড়িয়ে দিলেন। সাব্বিরজি পকেট থেকে ধাতব খাপে মোড়া আরবি হরফ খোদাই করা সেই ছোট্ট ছুরির ফলাটি বের করলেন, যেটি সন্ধ্যায় তাকে জিয়াউদ্দিন সাহেব দিয়েছিলেন। ফারুক সাহেবের হাতের আঙুলে একটা ছোট্ট চেরা দিতেই টকবগে লাল রক্ত ফিনকি দিয়ে লোহার দরজার উপর এসে পড়ল। তখনই ঘটল প্রথম বিস্ময়। দরজার হরফগুলো একে একে জ্বলতে শুরু করলো, যেন তখনই জীবন্ত হয়ে উঠল তারা। তারপর শোনা গেল এক গোঙানির শব্দ। না, সেটা কোনো মানুষের নয়, যেন মাটির বহু গভীরে কেউ দীর্ঘ শ্বাস ফেলছে, এক নিষ্পেষিত কারিন বন্দি চিৎকার করে ওঠার চেষ্টা করছে। দোহার দরজাটা ধীরে ধীরে খুলে গেল। কোনো শব্দ নেই, কেবল কুয়াশার মতো শীতলতা বেরিয়ে আসছে ভেতর থেকে। সিঁড়ি প্রায় 20 ফুট নিচে নেমে গেছে, যেন মাটির বুক চিরে এক অজানা নরক যাত্রার দিকে। সাপখোপের ভয় থাকলেও সেদিকে তখন কারো হুঁশ নেই। তারা নামলেন। ফারুক সাহেব একবার পেছনে তাকালেন, কিন্তু পেছনে কিছুই ছিল না, শুধু একটা জমাট বাঁধা গাঢ় অন্ধকার, যা তাদের ফিরে যেতে না দেওয়ার জন্য বদ্ধপরিকর। গুমঘরে ঢুকতেই হঠাৎ হাওয়ার স্রোত থেমে গেল। বাতাস স্থির, গা ছমছমে নিস্তব্ধতা। সাব্বিরজি থেমে গেলেন। পকেটের তসবিটা গরম হতে শুরু করেছে। হঠাৎই খেয়াল হলো একটি ছায়ামূর্তি যেন বাম দিকের কোণায় বসে আছে, মানুষের মতো, কিন্তু মুখ নেই। দুটো গহ্বরে চোখের পরিবর্তে জ্বলছে আগুন। সেই চোখে কোনো দয়া নেই, কোনো চিন্তাও নেই, শুধু এক অনন্ত অন্ধকারের প্রতিচ্ছবি। সাব্বিরজি টর্চটা জ্বালানোর সাথে সাথেই তৎক্ষণাৎ তা নিভে গেল, কিন্তু আলোর সেই কয়েক মুহূর্তের ফাঁকেই দেখা গেল ছায়ামূর্তিটির বুকে গাঁথা একটা চামড়ার দস্তাবেজ, পুরনো, শুকনো, কিন্তু যেন জীবন্ত। দস্তাবেজে রক্তের ছোপ। দূর থেকেও আরবি হরফের কিছু অক্ষর দেখা গেল। পড়া গেল না, শুধু অনুভব করা গেল ভয়াল অস্তিত্ব। ঠিক সেই মুহূর্তে পেছনে শোনা গেল জিয়াউদ্দিন সাহেব বিস্ময় ভরা কণ্ঠে বলছেন, এটাই আজমত হুজুরের পাওয়া সেই কালামের খণ্ডাংশ। এর ভেতরেই মোড়া রয়েছে আসল দলিল, রক্তে লেখা ভয়ঙ্কর সেই চুক্তিপত্র, যা গেরান্ডি মালের জঙ্গলে আজমত হুজুর নিজে লিখেছিলেন খাল্লাস জিনের সামনে। কিন্তু সাবধান, এখনই এতে সরাসরি হাত দেবে না। ধীর স্বরে ফিসফিস করে প্রশ্ন করলেন সাব্বিরজি, তাহলে এখন কি করব? প্রথমে সেই বিশেষ সূরাটি পাঠ করো, যেটা আজ সন্ধ্যায় তোমাকে শিখিয়েছি। এরপর তসবিহ হাতে আঙুলে পেঁচিয়ে নাও। মদিনার আতর আর আবে জমজমের পানি ছিটানো পরেই ওটাকে টেনে বের করো ছায়ামূর্তিটার বুক থেকে। এর মাঝে ছায়ামূর্তিটা আচমকাই নড়ে ওঠে। সেই মুখহীন শরীর থেকে শুধু একটি কর্কশ অস্পষ্ট কণ্ঠস্বর বেরোচ্ছিল, ফারুক, তুমি এসেছো। এইবার এই রক্ত চুক্তি ভাঙো। ফারুক সাহেব ভয় কয়েক পা পিছিয়ে গেলেন। তার শরীর যেন জমে যাচ্ছে। বাতাস ভারী হয়ে আসছিল, যেন কেউ শ্বাসরোধ করেছে। ছায়ামূর্তিটা এবার ধীরে ধীরে তার আকার বড় করতে শুরু করে, আর একটু হলেই সিলিং ছুঁয়ে ফেলবে। ঘরের তাপমাত্রা হঠাৎই নিচে নেমে গেল। তখনই সাব্বিরজি ধাতব খাপ থেকে বের করলেন সেই বিশেষ ছুরি, যার উপর খোদাই করা আরবি হরফের একটি বিশেষ দোয়া। তিনি ছুঁড়ে মারলেন ছুরিটা ছায়ামূর্তির দিকে। এক মুহূর্তের নিস্তব্ধতা, তারপর একটা যেন বিস্ফোরণ। দেয়াল কেঁপে উঠল, অন্ধকার যেন চিৎকার করতে চাইছে। ছায়ামূর্তিটা চেঁচাতে চেঁচাতে ধোয়ার মাঝে গলে বাতাসে মিলিয়ে গেল। মুহূর্তে দলিলটা ছিটকে এসে সাব্বিরজির সামনে পড়ে। তিনি তসবিহ হাতে সূরা পাঠ করতে করতে দলিলটা খুললেন। ফারুক সাহেব মাটিতে লুটিয়ে পড়েছিলেন, চোখে জল, মুখ বিবর্ণ। সাব্বিরজি তাকে তুলে বললেন, এটি ছিল প্রথম ধাপ। দলিল সংগ্রহ হয়েছে, কিন্তু খাল্লাস জিন এখন মুক্ত। ও এখান থেকে বেরিয়ে তার আসল আস্তানায় চলে গেছে, আর সেটি আজমত হুজুরের সাধনার কক্ষ, আসল কুঠুরি। এটা যদি না
তাহলে কোথায় সেই সাধনা কক্ষ? ফারুক সাহেব কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন। উত্তরে সাব্বিরজি বললেন, আমিও জানি না, তবে এটা নিশ্চিত মাটির নিচেই কোথাও লুকোনো আছে। সেইখানে গিয়ে এই দলিল ধ্বংস করতে হবে, কারণ ওর শক্তি ওই কক্ষে সর্বোচ্চ। আর সেইখানে গেলেই খাল্লাস জিন আমাদের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে দাঁড়াবে। হঠাৎই চারপাশ স্তব্ধ হয়ে গেল। গাছের পাতাও নড়ছে না। নিশাচর পাখি তার ডাক থামিয়ে দিয়েছে। বাতাস বন্ধ হয়ে গেছে। কিছু একটা ভয়ানক এখানে নেই, কিন্তু নজর রাখছে আড়ালে। হঠাৎ দূর থেকে এক কণ্ঠস্বর ভেসে এলো। আসমত আলী আহমেদের বংশের রক্ত চাই। রাত্রির গাঢ় অন্ধকার তখন ধীরে ধীরে চেপে ধরেছে ধরিত্রীর বুক। সাব্বিরজি ও ফারুক সাহেব হাঁটছেন ধ্বংসস্তূপের মাঝখানে। চারপাশে মৃত নিস্তব্ধতা। বাতাসে পোড়া হাড়গোড়ের গন্ধটা আবারও তীব্র হতে শুরু করেছে। হঠাৎই ঘন কুয়াশার মধ্য থেকে ভেসে উঠল একটা চেহারা, জিয়াউদ্দিন সাহেব। তার শীতল মুখে এক অদ্ভুত দৃঢ়তা, চোখ দুটো যেন অতল গহ্বরে। তিনি এসে দাঁড়ালেন সাব্বিরজির পাশে। ফারুক সাহেব কিছুটা ভীত হলেও চুপচাপ অনুসরণ করছিলেন সাব্বিরজিকে। তারা জিয়াউদ্দিন সাহেবের ইশারায় এসে পৌঁছালো ধ্বংসস্তূপের নিচে, মাজারের গোপন কুঠুরিতে। একসময় এটিই ছিল আজমত হুজুরের সাধনার কেন্দ্র। এখন শুধু পাথরের দেয়ালে আঁকা আরবি হরফ। কিছু প্রাচীন সিল মুহূর্ত খোদাই করাই রয়েছে, আর ঘরের মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড়গোড়, যা থেকে দুর্গন্ধটা ছড়াচ্ছে। দেখে মনে হয় বেশি দিনের পুরনো নয়, কিন্তু তা কি করে সম্ভব? প্রায় 2 শতাব্দী ধরে এখানে কোনো জনমানব প্রাণীর আগমন ঘটেছে বলে তো মনে হচ্ছে না। তবে সেই হাড়গোড় কার? যাই হোক, সেই বিষয়ে ভাবার আর অবকাশ ছিল না তখন। বাতাস ভারী হয়ে উঠেছে। জিয়াউদ্দিন সাহেব উত্তেজিত স্বরে বলে উঠলেন, এখানেই আছে খাল্লাস জিনের আসল রূপ। এখানেই লুকিয়েছিল এতদিন। আজ সে কথা বলবে, তোমার মধ্যে প্রবেশ করতে চাইবে। সাব্বির, তুমি সজাগ থেকো। হঠাৎ মাটি দুলে উঠল, যেন নিচ থেকে কেউ ধাক্কা দিচ্ছে পৃথিবীর বুকে। সেই কম্পনের সঙ্গে সঙ্গে এক ভয়ঙ্কর আওয়াজ, চিৎকার যেন শত মানুষের কণ্ঠে একত্রে উচ্চারিত। এসেছিস তুই, প্রতিজ্ঞা ভঙ্গকারী। ভূমি ফেটে এক জমাট কালো অন্ধকার উঠতে শুরু করে। কুয়াশা যেন হঠাৎ আগুনে রূপান্তরিত হয়। পরিচিত 3টি আগুনময় চোখ ধ্বংসস্তূপের ছায়া ভেদ করে উঁকি দিল। সেই দৃষ্টি যেন গলিয়ে ফেলে মাটি, পাথর, শরীর, সর্বস্ব। খাল্লাস জিনের আবির্ভাব ঘটল। শরীরে রক্তে ভেজা কাপড়ের মতো ঝুলছে ছিন্ন মস্তক, মাংসপিণ্ড। হাতে এক ভাঙা হাড়, সম্ভবত যেটি এককালে কোনো এক মানুষের ছিল। তোরা শিকল ভেঙেছিস, এখন রক্তে স্নান করবি। চিৎকার করে উঠল সে। এক তীব্র থাবায় ধ্বংস করে দিল পাথরের দরজা। বাতাসে ছড়িয়ে পড়ল গলিত রক্তের ঘ্রাণ। ফারুক সাহেব পিছিয়ে গিয়ে আতঙ্কে মুখ ঢেকে ফেললেন হাত দিয়ে। অথচ সাব্বিরজি স্থির, গম্ভীর চোখে তাকিয়ে রইলেন সেই আগুনময় ছায়ার দিকে। এই মুহূর্তেই শুরু করতে হবে রুহানিয়াতের যুদ্ধ। ফিসফিস করে বললেন সাব্বিরজি, আপনার সাহায্য চাই জিয়াউদ্দিন সাহেব, আপনি সাহায্য করুন। জিয়াউদ্দিন সাহেব চোখ বন্ধ করে উচ্চারণ করলেন এক বিশেষ আয়াত। হঠাৎই তাদের চারপাশে জ্বলে উঠল 105 জিনের আগুন। বাতাসে দিক বদলে যেতে লাগলো। অন্ধকারের গভীরতা যেন ফেটে পড়ছে। সাব্বিরজি হাতে তুলে নিলেন তার তসবিহ। অপর হাতে সেই তামার দণ্ড, যার মধ্যে খোদাই করা আছে শক্তিশালী দোয়ার নিদর্শন। সব প্রস্তুত। খাল্লাস জিন গর্জে উঠল, চুক্তি ভাঙা এত সহজ নয়। সাব্বিরজি রাগে গজগজ করে এগিয়ে যেতে চাইলে জিয়াউদ্দিন সাহেব বাধা দেন। কি করছো সাব্বির? শয়তানটা তোমার স্নায়ুর সাথে খেলছে। নিজের উপর নিয়ন্ত্রণ রাখো, ধৈর্য হারালে এখন চলবে না। জিয়াউদ্দিন সাহেবের কথায় সাব্বিরজি আর এগিয়ে গেলেন না। উল্টে কয়েক পা পিছিয়ে দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, তুই এক লোভী হুজুরের ভুল ছিলিস। আজ তোর সময় ফুরিয়েছে। এই চুক্তি আজ ভাঙা হবে, আর কোনো প্রজন্মের রক্ত তুই পাবি না। ততক্ষণে বাতাসে ভেসে বেড়াতে শুরু করেছে আগুনের গোলা, ধোঁয়ার পবিত্র আয়াতের ধ্বনি।
মাটির নিচে কুঠুরি যেন কেঁপে উঠল এই আধ্যাত্মিক সংঘর্ষে। খাল্লাস জিন চিৎকার করছিল, তার গলা দিয়ে বের হচ্ছিল মানুষের মতো ভাঙা কণ্ঠস্বর, যেন কণ্ঠের ভেতরেই শত শত শিকরের রুহু কারিমদের সে আটক রেখেছে। কিন্তু জিয়াউদ্দিন সাহেবের নির্দেশে সাব্বিরজি ততক্ষণে না থেমে উচ্চারণ করলেন সেই বিশেষ দোয়া। এই বাক্যগুলো উচ্চারিত হওয়া মাত্রই সেই তামার দণ্ড চকচক করে জ্বলে ওঠে এবং জিয়াউদ্দিন সাহেবের নির্দেশে সাব্বিরজি তৎক্ষণাৎ সেটি রক্ত চুক্তির সেই দলিলে ছুঁইয়ে দেন, যেটা ছিল আজমত হুজুরের হাতের রক্তে লেখা, খাল্লাসের সাথে সম্পাদিত এক অভিশপ্ত সন্ধির আসল দলিল। নিমেষেই চুক্তিপত্র জ্বলতে শুরু করে। খাল্লাস জিনের শরীর তখন থরথর করে কাঁপছিল। হঠাৎই তার চোখ আর হাত জ্বলে উঠল আগুনে। সে তারস্বরে চিৎকার করছিল, না না, আমি অনন্তের রূপ, আমি অভিশাপ, আমি ছায়া, আমি হাজার বছর ধরে রক্ত চুষে বেঁচে আছি, আমাকে কেউ শেষ করতে পারবে না। তার গলা দিয়ে বেরিয়ে আসছিল কালো ধোঁয়া। কিন্তু জিয়াউদ্দিন সাহেবের ইশারায় সাব্বিরজি তৎক্ষণাৎ বলে উঠলেন, তোর রক্ত চাই না, এই নে। এই বলে তিনি সেই ছোট্ট ছুরিটি দিয়ে নিজের হাত কেটে কয়েক ফোঁটা রক্ত ছিটিয়ে দিলেন চুক্তির জ্বলন্ত ছায়ের ওপর। তখনই ঘটল তীব্র এক বিস্ফোরণ। আলো আর অন্ধকারে ডুবে গেল চারিদিক। এক মুহূর্তে সব থেমে গেল। চোখ ধাঁধানো এক আলো মাটির কুঠুরির ছাদ ভেদ করে উঠে গেল আকাশে। গর্জন করে উঠল দূরের মেঘ। খাল্লাস জিনের ছায়া গলে মাটিতে পড়তে লাগলো। তার শেষ চিৎকার, আজমতের ভুল তোরা সংশোধন করলি, কিন্তু খেয়াল রাখিস প্রতিটি অভিশাপের এক ছায়া থেকে যায় রক্তের ভেতরে, চেতনায়। এরপর এক শীতল নীরবতা। শুধু অন্ধকারের অতল থেকে একবারের মতো ভেসে এলো এক দীর্ঘশ্বাস। এর কিছুক্ষণ পর ধীরে ধীরে মাটির কুঠুরির কাঁপুনি থেমে যায়। বাতাস ঠান্ডা হয়ে আসে। চারপাশে ছড়িয়ে পড়ে পবিত্র নীরবতা। খাল্লাস জিনের রক্ত চুক্তির শেষ অধ্যায় শেষ হলো সেই রাতেই। জিয়াউদ্দিন সাহেব মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন, তার মুখে ক্লান্তি কিন্তু চোখে প্রশান্তি। তবে শেষ মুহূর্তে সাব্বিরজি যা করেছেন সেটা কেউ নিজের রক্তের মানুষের জন্য করতে ভাববে। আসলে খাল্লাস জিনকে শায়েস্তা করার জন্য এমন এক পাক মানুষের রক্তের প্রয়োজন ছিল, যার কোরআনের একটি বিশেষ আয়াত ঠোঁটস্থ। সন্ধ্যার সময় জিয়াউদ্দিন সাহেব একটু ইতস্তত করে বিষয়টা জানালেও সাব্বিরজির সম্মতি জানাতে এক মুহূর্ত সময় নেননি। সাব্বিরজি ধীরে ধীরে সামনে এসে ফারুক সাহেবের পাশে দাঁড়ালেন। তার হাতে তখন সেই রক্তমাখা ছুরি, কিন্তু মুখে এক অভ্রান্ত দৃঢ়তা। এখন অভিশাপ শেষ, তবে ছায়া থেকে যাবে। ফারুক সাহেব হতভম্ব হয়ে চেয়ে রইলেন। চারপাশে ধোঁয়া আর ছাই, কিন্তু আজ তার পরিবার মুক্ত। শতাব্দীর পুরনো অভিশাপের শেকড় উপড়ে ফেলা হয়েছে। তারা যতক্ষণে সেই অন্ধকার অভিশপ্ত কুঠুরি থেকে উপরে উঠে এলেন, ততক্ষণে গঙ্গাধরপুরের সকাল যেন নতুন আলোয় জেগে উঠেছে। গতকালের সেই নিঃশব্দ জঙ্গল আজ প্রাণবন্ত। পাখিরা ডাকছে, বাতাস বইছে। যে মাটিতে শত শত বছর ছিল পচা রক্তের গন্ধ, সেখানে আজ যেন ফুল ফুটেছে। সাব্বিরজি চুপচাপ হাঁটছিলেন, পাশে ফারুক সাহেব। তার চোখে জল। তিনি বললেন, সব শেষ যদি হয় তাহলে রক্তে ছায়ার ব্যাপারটা কি? সাব্বিরজি উত্তর দিলেন, হ্যাঁ, এখন থেকে কেউ আর আপনার পরিবারের রক্ত চাইবে না। অভিশাপ শেষ। তবে যদি ভবিষ্যতে আপনাদের পরিবারের কেউ আবার ভুল করে, মানে আবার খাল্লাস জিনকে ডাকে, তাহলে ইতিহাসের পুনরাবৃত্তি আর কেউ আটকাতে পারবে না। ফারুক সাহেব তাড়াতাড়ি বললেন, এখন থেকে খাল্লাস জিনের নামও কেউ মুখে আনবে না। তারপর তিনি রতনকে গাড়ি স্টার্ট করতে বলে সেদিকে এগিয়ে গেলেন। সাব্বিরজি চুপচাপ দাঁড়িয়েছিলেন, তার পাশে জিয়াউদ্দিন সাহেব। সাব্বিরজির জিজ্ঞাসু দৃষ্টির প্রত্যুত্তরে ধীর স্বরে জিয়াউদ্দিন সাহেব বললেন, হ্যাঁ, তুমি ঠিকই সন্দেহ করেছ সাব্বির। যে ছায়া মূর্তিটার বুকে রক্ত চুক্তির দলিল গাঁথা ছিল, সে আর কেউ নয়, আজমত হুজুরের কারিম জিন। বিগত 2 শতাব্দী ধরে সে খাল্লাস জিনের কাছে বন্দী ছিল। আসলে নাতিকে হারানোর পর নিজের ভুল বুঝতে পেরে আজমত হুজুর শেষ জীবনে পরিবারের থেকে দূরে নিরিবিলিতে এই বাগান বাড়ির ভেতরে একটি সাধনা কক্ষ বানিয়ে
সমানে চেষ্টা করে যাচ্ছিলেন খাল্লাস জিনের সাথে সেই রক্ত চুক্তি ভাঙার, কিন্তু তিনি পারেননি, যার কুফল পড়ে পাশের গ্রামে। এক রাতে খাল্লাস জিনের কবলে পড়ে জ্বলে পড়ে শেষ হয়ে যান তিনি। তার কারিন জিনকেও বন্দী করে খাল্লাস। সেই দলিল গেঁথে পাশের আরেকটি গুমঘরে তাকে বন্ধ করে রাখা হয়। হাড়গোড়গুলো সম্ভবত আজমত হুজুরের, কিন্তু ঠিক কি করে এত বছরেও তাজা আছে বলতে পারছি না। একবার পেছনে তাকালেন তারা। সেই গুমঘর, সেই ইতিহাস, সেই অভিশাপ সব পেছনে পড়ে রইল। কিন্তু কোথাও এক কোণে বাতাসে এখনো যেন এক চাপা ফিসফিস শব্দ বয়ে বেড়াচ্ছে, যেন কেউ ফিসফিস করে বলতে চাইছে, রক্তের চুক্তি শেষ হলেও সবই কি শেষ?